আজ বহুদিন পর বাগানবাড়িতে পা রাখল রিচার্ড। গাড়ি থেকে নেমেই সরাসরি চলে গেল বেসমেন্টের পেছনে সেই অভিশপ্ত জায়গায়, যেখানে তথ্যমন্ত্রী আনিসুল হককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আজ আবার নতুন কবর খোঁড়া হচ্ছে সেখানে। পাশে পড়ে আছে একটা বাঁধা বস্তা। ভেতরে ছটফট করছে কেউ। নিশ্ছিদ্র নীরবতা ছড়িয়ে আছে চারপাশে। শুধু কোদালার হাতুড়ির ভারী শব্দ, আর বস্তার ভেতর থেকে ভেসে আসা দমচাপা গোঙানি ভেদ করে যাচ্ছে ঘন গুমোট বাতাসকে। 3 হাত গর্ত সম্পূর্ণ হতেই রিচার্ডের ইশারায় বস্তাবন্দি লোকটাকে ঠেলে ফেলা হলো সেই অন্ধকার কবরে। মাটি চাপা পড়তে না পড়তেই তার গোঙানির শব্দ স্তব্ধ হয়ে গেল। আর একটি প্রাণ নির্বাক হয়ে বিলীন হলো ধুলোয়। রিচার্ড নিস্পৃহ দৃষ্টিতে পুরোটা দেখল। ঠোঁটের কোণে ধরা সিগারেট শেষ হলে অবশিষ্ট অংশ কবরের উপর ছুঁড়ে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বেসমেন্টের দিকে হাঁটা দিল। এটাই সেই লোক যে সেদিন সেন্ট মার্টিনে এলিজাবেথকে অকথ্য কথা বলেছিল। রিচার্ড সেদিন মেরে আধমরা করে ফেলল, প্রাণ নিতে পারেনি এলিজাবেথের জন্য। কিন্তু আজ আর কোনো ছাড় নয়। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা বেসমেন্টের গোল খাঁচার ভেতর থেকে বেরিয়ে আসা লাইটের লালচে আলোর নিচে কাদেরের ছেলে কায়েস সরকারকে হাত পা শক্ত শেকলে বেঁধে রাখা হয়েছে। ধাতব টেবিলে লুকাস ভারী অস্ত্রের বাক্স একে একে এনে ফেলছে, আর ন্যাসো ঠান্ডা হাতে বাক্সগুলো থেকে রিচার্ডের পছন্দের অস্ত্রগুলো একে একে টেবিলে রাখছে। ধারালো ব্লেড, শিকল, লোহার হাতুড়ি। রিচার্ড ধীরে ধীরে গায়ের সব পোশাক খুলতে লাগলো। আজ শিকারের সামনে তার রক্তপিপাসু রূপ উদ্ঘাটিত হতে চলেছে। রিচার্ডের শরীরের উপরের অংশে আর একটা সুতো থাকলো না। শরীরের ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। ফলস্বরূপ প্রতীয়মান হয় সুদৃঢ় পেশি, টান টান হয়ে শক্তির এক জীবন্ত ভাস্কর্য যেন দাঁড়িয়ে আছে। খাঁচার ভেতর থেকে আসা লালচে আলো ওর গায়ের উপর পড়ে এমনভাবে প্রতিফলিত হয় যেন নিজেই এক দানবীয় সূর্যের শিখা হয়ে উঠেছে। কায়েসের ভয়াল চোখের প্রকম্পিত পাপড়ি জোড়ার দিকে চেয়ে ঠোঁটের কোণে বিকৃত হাসি ঝুলিয়ে সামনে এগিয়ে গেল রিচার্ড, চোখের গভীরে নির্মম উন্মাদনা সমেত। কায়েসের আতঙ্কিত চোখ রিচার্ডের ভয়ঙ্কর সৌন্দর্যের দিকে স্থির হয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর সামনে দাঁড়িয়ে থাকা জ্বলন্ত বিভীষিকা দেখে। অনেক সময় বাবা মায়ের পাপের মাসুল সন্তানকে দিতে হয়। এই যেমন ধর তুই আর আমি, দুইটা অভিশপ্ত উত্তরাধিকার। নিরেট বরফ ঠান্ডা গলায় বলে রিচার্ড কায়েসের ঠোঁটের মাংস বিদীর্ণ করে ঢুকে থাকা স্টেপলারের পিনগুলোর দিকে হাত বাড়ায়। কোনো কস্টেপ কিংবা কোনো দড়ির আটসাট শৃঙ্খল ছায়া শুধু হাড় গিলে ধাতব কাটার অংশ ঠোঁটের এক একটা তন্তুর মধ্যে গেঁথে পিন আপ করে রাখা হয়েছিল। কায়েসের পুরো ঠোঁট। রিচার্ডের আঙুলের ডগা ধীরে ধীরে পিনের মাথায় চেপে ধরে ধরে এক ধাক্কায় উল্টো টানে বের করতে থাকে পিনগুলো মাংসের অন্তরাল থেকে। প্রত্যেকটা টানি মাংস ফেটে পিনের সাথে উঠে আসে রক্তে ভেজা মাংসের দলা হয়ে। পিচ্ছিল লাল স্রোত ছিটকে গিয়ে আছড়ে পড়ে রিচার্ডের সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুকে। রক্তের গরম ফোঁটাগুলো বাতাসে ঝরে পড়ে। কায়েসের দেহ ধাক্কায় ধাক্কায় কেঁপে উঠছে। দম বন্ধ হয়ে আসে, তবুও মুখ খুলে চিৎকার দেওয়ার উপায় নেই, কারণ ঠোঁটের চামড়া ছিঁড়ে গেলে সেটাও সম্ভব হবে না। দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণের ফলে শরীরে অবশিষ্ট আর কোনো শক্তি নেই, শিথিল হয়ে আসে ধীরে ধীরে। এখনও অর্ধ ঠোঁটে আচ্ছাদিত হয়ে আছে ধাতব ব্লেডের ন্যায় ধারালো তীরের ফলার মতো সরু অংশ। আক্রোশের সাথে টেনে খুবলে খুবলে বের করে আনার জন্য চামড়ার নিচে লুকিয়ে থাকা লাল কাঁচা শিরাগুলো প্রকাশ্যে চলে আসে। ছিন্ন ভিন্ন হয়ে রক্ত ঝরতে থাকে। থুতুনির নিচ দিয়ে এক একটা গাঢ় লাল ফোঁটা মেঝেতে পড়ার আগে বাতাসে পাক খায়। চারপাশে রক্ত ঝরার ছপ ছপ শব্দ আর শ্বাসরুদ্ধকর গন্ধ। তাজা রক্তের উষ্ণতা ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ার সাথে সাথে রিচার্ডের চোখে হালকা উন্মাদনার ছায়া খেলে যায়। ন্যাসো লুকাস নৈশব্দে দেখে যাচ্ছে চক্ষুর সামনে হতে থাকা নৃশংস অপ্রীতিকর দৃশ্য নির্বিঘ্নে। চেঁচাতে পারে না কায়েস, ওর শরীর শুধু গলাকাটা মুরগির মতো ছটফট করছে, থরথর করে কাঁপছে।
রিচার্ড অতি সাবধান ও ধৈর্যের সহিত সকল পিনগুলো ঠোঁট থেকে বের করল। অতঃপর উঠে সোজা হয়ে দুই পাশে ক্লান্ত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে নিল। কায়েসের ঠোঁটের অগ্রভাগে খোদাইকৃত পিনে ছোট ছোট গর্ত থেকে ঝর্ণার প্রবাহের মতো অঝরে গাঢ় খয়েরি রঙের তরল ঝরছে। রিচার্ড শরীর টানা দিয়ে আবারও ঝুঁকল চাপা গলায় ফিসফিসে আরতি করতে থাকা কায়েসের উপর। অসহায়ের মতো গোঙানির শব্দ করছে কায়েস, ছেড়ে দিন আমাকে। চমৎকার হাসি দিল রিচার্ড। সেই হাসিতে ছিল পৈশাচিক উৎফুল্লতা। রিচার্ডের চোখে প্রতিহিংসার দাবানল, শুধু বিস্ফোরণের অপেক্ষা। ছিন্ন ভিন্ন ধ্বংসস্পৃহা গ্রাস করে নিয়েছে ওর ভেতরের নরখাদককে। অবিশ্রান্ত প্রতিশোধস্পৃহামূলক প্রথম থাবা পড়ল চোয়ালে। আততায়ী পরিকল্পনা অনুযায়ী তীব্র চাপ প্রয়োগের মাধ্যমে কায়েসের চোয়াল ফাঁক করে মুঠোজীব টেনে ধরল রিচার্ড। রণক্ষেত্রের গর্জনে কেঁপে উঠল তমসাচ্ছন্ন বেসমেন্ট। আমি নিজের হাতে খেতে পারতাম না। 22 বছর ধরে আমাকে কেউ খাইয়ে দেয় না। আমি কেবল শূন্যতা গিলি। পেট ভরে না আমার। গর্জনের সাথে সাথে প্রবল প্রতিঘাতের মাধ্যমে তীব্র টানে ছিঁড়ে নিয়ে আসলো কায়েসের জিহ্বা। রক্তের ঝাপটা গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বুকে। আকাশ কাঁপানো নরক যন্ত্রণাদায়ক আর্তনাদে ফেটে পড়ল কায়েস। মুখ গহ্বরের অন্তরালে স্থিত থাকা আলজিহ্বা এসে পড়ে রিচার্ডের বেল্টে। হাত পা ছোড়াছুড়ি করে গোঙাতে থাকে কায়েস। ছাদ থেকে ভরা বালতি উল্টো করে ঢেলে দিয়ে যেভাবে পানি পড়ে, সেভাবে রক্ত প্রবাহিত হচ্ছে কায়েসের মুখ গহ্বর থেকে। সেই সাথে রিচার্ডের বুক থেকে ফিনকি দিয়ে ছিটে আসা রক্তগঙ্গার স্রোত ঢাল বেয়ে নামছে নিচে। লুকাস আর ন্যাসো স্তম্ভিত দাঁড়িয়ে আছে, শূন্য চোখে নিরীক্ষণ করছে সবটা। হাত ছেড়ে রক্ত ফেলে দিয়ে রিচার্ড আবারও ঝুঁকল কায়েসের উপর। এতক্ষণে কায়েসের চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে আসে। ওর শরীর আর নড়ছে না তেমন। ঠোঁট গোল করে শীষ বাজাতে শুরু করল রিচার্ড। আলগোছে হাত রাখল কায়েসের চোখে। এহেন শীতলের স্পর্শে কায়েসের বুকের খাঁচায় বন্দি হৃৎপিণ্ড যেন রক্তাভ দাবানলে জ্বলে উঠেছে। বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে থাকা কোনো অগ্নিবোমার মতো। শিরায় শিরায় ছুটে চলে প্রবল ভূমিকম্প। দেহের প্রতিটা কণা যেন ভেঙে চুরমার হয়ে যাবার প্রতীক্ষায় কাঁপছে। ফাটছে, বিদীর্ণ হচ্ছে। আমি আশীর্বাদ হয়ে নেমেছিলাম বাবা মায়ের কোলে, আর এখন সমাজের চোখে আমি এক অভিশপ্ত দগদগে ক্ষত। এই বলে সদর্পণে বুড়ো আঙুল ঢুকিয়ে দিল চোখের ভেতরে। কার্নিশ কোণ দিয়ে এবার অশ্রুর পরিবর্তে গলিত মনির কালো তরল চুইয়ে পড়তে থাকে। শ্বাসরুদ্ধকর ভীতিতে খেকিয়ে ওঠে কায়েস। খামচে ধরল ধীরে ধীরে চাপ বৃদ্ধি করতে থাকা রিচার্ডের হাত। কায়েসের নখের আঁচড়ে চামড়া ছিঁড়ে যাওয়ার চিটচিট শব্দ হয়। ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়লেও গতি থামায় না। অর্ধ আঙুল ঢুকিয়ে দিয়েছে ইতিমধ্যে। অসাড় হয়ে আসলো সমস্ত শরীর। শরীরে প্রাণ থাকলেও তা ছুটে পালাতে চাচ্ছে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে রিচার্ড তাও হতে দিচ্ছে না। তিলে তিলে নিঃশেষ করছে। চোখ গহ্বরের ভেতর থেকে আঙুল বের করে নিয়ে টিস্যু দিয়ে মুখে নিল রিচার্ড। অতঃপর হাতে তুলে নিল ধারালো একটা ব্লেড। এতক্ষণে নিচে লুটিয়ে পড়েছে কায়েসের নিথর দেহ। নড়ছে না, তবে শ্বাস প্রশ্বাস চলছে। রিচার্ড হাঁটু গেড়ে বসল। মৃত্যুর পূর্বের কর্কশ নিঃশ্বাসের ইতি টানতে শুরু করল মৃত্যুঞ্জয়ী সংকল্প। ধারালো ব্লেড দিয়ে চোখ বুজে পোঁচাতে থাকে মুখে। ব্লেডের নির্মম ফুৎফুৎ শব্দ আর মাংস ছিঁড়ে যাওয়ার করুণ শব্দ নিস্তব্ধতায় আঘাত হানে। ফলাফলা হয়ে যায় কায়েসের সমস্ত মুখমণ্ডল। মাটিতে রক্তের পিচ্ছিল গন্ধ। কণ্ঠচাপা গভীর ঘরঘরানি দিয়ে রক্তাক্ত শরীরটা 3 বার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। আর্তনাদে চাপা বাতাসের সাথে বিলীন হয়ে গেল প্রাণ পাখি। রিচার্ডের হাত বাড়াতেই লুকাসোর হাতে বড়সড় একটা চাপাতি গুঁজে দিল। রক্তের স্রোতে ওর নীল চোখজোড়া ডুবে গেছে, আর কিছুই দেখা যাচ্ছে না। চোখে শুধু খুনের পিপাসা। চুলগুলো চ্যাটচ্যাট করছে। ঘন জমাট বাঁধা রক্তে। রিচার্ড সোজা হয়ে দাঁড়ালো।
ন্যাসোকে এক চোখে ইশারা করতেই সে ট্যাব থেকে কায়েসের সমস্ত কূটনৈতিক কারসাজির ফিরিস্তি গড়গড় করে বলে যেতে লাগলো। রক্তমাখা চাপাতিটা এক মুহূর্তের জন্য থামল না। প্রথম ধর্ষণ, বাসার কাজের মেয়ে, গর্ভে সন্তান এলে রাতারাতি সরিয়ে ফেলা হয়। মাস্টার মাইন্ড ছিল কাদের? বাক্য শেষ হতেই প্রথম কোপ পড়ল হাঁটুতে, এক নিমিষে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দ্বিতীয় ধর্ষণ ক্লাস ফ্রেন্ড, পার্টির নেশার সুযোগ নিয়ে ছিঁড়ে খেয়েছিল। মেয়েটির পরিবার জেনে গেলে রোড অ্যাক্সিডেন্ট সাজিয়ে সবাইকে শেষ করে ফেলা হয়। দ্বিতীয় কোপ পড়ল কোমরে, অস্থিমজ্জা ছিন্ন ভিন্ন। তৃতীয় ধর্ষণ মালির মেয়ে, গরিব ছিল তাই কেউ মুখ খোলেনি। শেষমেশ মেয়েটা আত্মহত্যা করে। তৃতীয় কোপে গলা প্রায় ছিঁড়ে গেল, শরীর কাঁপিয়ে উঠে নিস্তেজ হয়ে গেল মাংসপিণ্ড। চতুর্থ ধর্ষণ আপন খালাতো বোন, বিত্তশালী হলেও রেহাই পায়নি। বিয়ের প্রতিশ্রুতির নামে বেইমানি করেছিল। শেষ কোপে মাথার দুই ভাগ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। হাতের পিঠ দিয়ে চোখের রক্ত মুছে ন্যাসোর সামনে গিয়ে দাঁড়ালো, কড়া গলায় বলল, এবার ভিডিওটা কাদেরের কাছে পাঠিয়ে দাও। ছেলের জানাজা পড়তে নিশ্চয়ই দেশে আসবে। ছোটাছুটি করতে আর ইচ্ছে হচ্ছে না। আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। কতক্ষণ হয়ে গেছে জানে না। হাত নিষ্পিস করছে, বারবার পেটে স্পর্শ করেও সরিয়ে নিচ্ছে, কিন্তু প্রতিবারই সেই স্পর্শে ভেতরটা কেঁপে উঠছে। বিদ্যুৎপৃষ্ট এক শিহরণ ছড়িয়ে পড়ছে প্রতিটা স্নায়ুতে। এ কেমন অনুভূতি? তার গর্ভে একটা প্রাণ, এক ক্ষুদ্র সত্তা ধীরে ধীরে বেড়ে উঠছে তার মধ্যে। সে মা হবে। ছোট ছোট হাত তাকে জড়িয়ে ধরবে, কচি কণ্ঠে কেউ একদিন মা বলে ডাকবে। বুকের গভীরে এক স্রোতময় প্রশান্তির ঢেউ আছড়ে পড়ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওকে এক অনাবিষ্কৃত অনুভূতির জগতে। কাঁপা কাঁপা হাতে এলিজাবেথ পেটে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে কান্নায় ফেটে এলো হুড়মুড়িয়ে অসংযতভাবে। এটা খুশির কান্না। মাতৃত্ব কি এতটাই অপার, এতটাই স্নিগ্ধ, এতটাই গভীর? এলিজাবেথ আয়নার সামনে দাঁড়িয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতে লাগলো। এবার আর হাত সরেনি পেট থেকে, শরীরে এখনো কোনো পরিবর্তন আসেনি। তবুও ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। গলার কাছে যেন কেমন একটা দলা পাকিয়ে উঠছে। ফিসফিস করে বলল, সোনা তুই আসছিস? ওই স্বার্থপর লোকটার অংশ তুই। একটা গভীর শ্বাস নিল। মায়ের কথায় কষ্ট পেও না সোনা, তুমি পবিত্র, তুমি স্নিগ্ধ, অবৈধ নও তুমি। মায়ের মাথা ঠিক ছিল না। পেটে হাত রেখেই ধপ করে বসে পড়ল এলিজাবেথ। শ্বাস কেমন জানি ভারী হয়ে আসছে। একাই কথা বলতে লাগলো, তুমি মাম্মার আর পাপার জীবনের আলো হয়ে আসছো। তুমি তোমার পাপার খুব শখের, সেই শক্ত কাঠিন্যময় মানুষটার চোখে তোমার জন্য যে অস্থিরতা, যে শিহরণ, আমি তা দেখেছি, অনুভব করেছি। রিচার্ডের কথা মনে হতেই বুক ভারী হয়ে উঠল এলিজাবেথের। গলার স্বর গাঢ় হয়ে এলো। এবার শুধু নিজের সন্তানকেই নয়, নিজেকেও বোঝাচ্ছে, তুমি কিন্তু প্রিন্সেস হয়ে আসবে। কেমন? পাপার প্রিন্সেস। আমার শক্তির দরকার সোনা, তুমি মাম্মার শক্তি হয়ে এসো। আমাদের যে অনেক কাজ, পাপাকে ঠিক পথে আনতে হবে। আমরা একসাথে অনেক সুন্দর একটা পরিবার গড়ব। কেমন? জানি একটু কষ্ট হবে, কিন্তু আমাদের পারতেই হবে। বুক ধড়ফড় করে উঠল, শ্বাস ভারী হয়ে এলো এলিজাবেথের, হাঁপিয়ে উঠল, তবুও থামল না। মানুষটা হোক না খারাপ, তবুও তো সে আমাদের। জানি না তার অতীত কতটা কালো, কতটা ভয়ঙ্কর, কিন্তু আমরা তো আলোর দুনিয়া থেকে এসেছি। শক্তিকে শক্তি দিয়ে হারানো যায় না সোনা। যাদের কঠোরতায় বদলানো যায় না, তাদের কোমলতায় গ্রাস করতে হয়। আর সে যুদ্ধ জিততে তোমাকে আমার খুব দরকার। মা একাই ভয়ঙ্কর লড়াইয়ে নামতে চলেছে, তুমি জলদি এসো। কিছুক্ষণ থেমে আবার বলল, আমরা সারাক্ষণ পাপার কাঁধে উঠে বসে থাকব। পাপাকে কারোর সাথে মারামারি করতে দেব না। পাপাকে কেউ মারতে আসলে ঢিসুম ঢিসুম করে তার নাক ফাটিয়ে দেব। কেমন?
অকস্মাৎ এলিজাবেথের চিবুক শক্ত হয়ে উঠল। রিচার্ডের বারবার ছেলে চাই বলা কথাগুলো ওর মাথায় ঝাঁপিয়ে পড়ছে। তুমি মেয়ে, ওকে? পাপাকে এবার হারানোর সময় হয়ে গেছে। যদি পুত্র সন্তান এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের আলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো এলিজাবেথ। ইকবাল সাহেব একটু আগে এসে দুধ দিয়ে গিয়েছিল। ও চুপচাপ খেয়ে খাটের কোণে গিয়ে বসে রইল। মনে হাজারো প্রশ্নের ঝড়। হঠাৎ হাত শক্ত করে পেট চেপে ধরল। উনি আমাদের আর কখনোই ছেড়ে যাবেন না তো, প্রতিবারের মতো? ভাবতেই বুকটা ভারী হয়ে এলো। আর ভাবতে পারল না এলিজাবেথ। আলো নিভিয়ে শুয়ে পড়ল। কাল যে আরেকটা অগ্নি পরীক্ষা। কক্ষের আলো নিভে যেতেই জানালার বাইরে থেকে একটা ছায়া এসে মেঝেতে পড়ল। খোদার কসম, কখনোই ছেড়ে যাব না। ছেড়ে গেলে তো তুইও যাবি। রিচার্ডের ঠোঁটের ফাঁক গলে শব্দগুলো বেরিয়ে এলো, শ্বাসের মতো গভীর, প্রতিজ্ঞার মতো দৃঢ়। বাগানবাড়ি থেকে সোজা বাবার কবরের কাছে গিয়েছিল রিচার্ড। সেখানে বসে অনেক কথা বলেছে গর্ব নিয়ে। বুক ফুলিয়ে বলে এসেছে সে দেখিয়ে দেবে কিভাবে সন্তান মানুষ করতে হয়। তবে রিচার্ডের বলা সব কিছুর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল একটাই, মেয়ে হলেও খারাপ হবে না ব্যাপারটা, মানিয়ে নেব আমি, আমরাই তো। পাপা, পাপা। পাতলা কণ্ঠের আধভাঙা স্বর ঘুমঘোরের নিস্তব্ধতা ভেঙে চলেছে। ছোট ছোট হাত পা ছোড়াছুড়ি, ধস্তাধস্তির মৃদু শব্দ বিছানার নরম কাপড় ছুঁয়ে হারিয়ে যাচ্ছে। রিচার্ড কপাল কুঁচকে চোখ মেলে। ঢেউ খেলানো বুক থেকে গুটিসুটি মেরে আড়ম্বরে ঘুমিয়ে থাকা এলিজাবেথকে সরিয়ে বালিশে শুয়ে ওর নগ্ন শরীরটা কমফোর্টার দিয়ে ভালো করে মুড়ে দিল। ঘুম আজ বেশ গাঢ়। বালিশে মাথা রাখতেই এলিজাবেথ ঘুরে ছোট মেয়েটাকে বুকে মিশিয়ে আবারও ঘুমের রাজ্যে পাড়ি দিল। কাল রাতে তিনজনই শেষ রাতে জায়গা পেয়েছিল মাম্মা পাপার মাঝে। রিচার্ড স্মিত হেসে পাশে ঘুরতেই দেখতে পেল তার বড় পরী উঠে পড়েছে। ছোট ছোট আঙুলগুলো মুখের ভেতর ঢুকিয়ে রেখেছে। খিদে পেয়েছে সম্ভবত। গলা প্রসারিত করে হাসল রিচার্ড। কোনোই বিছানায় ঠেকিয়ে হাতের তালুতে মাথা রেখে মেয়ের মুখ থেকে হাত সরিয়ে দিল আলতো করে। পাশে ছেলেটা এখনো ঘুমাচ্ছে নির্বিঘ্নে, একদম নিশ্চিন্তভাবে। রিচার্ডকে দেখা মাত্রই বাচ্চাটার চোখ জ্বলে উঠল। উচ্ছ্বাসে হাত পা ছুটতে ছুটতে কচি গোলাপি ঠোঁটে নাড়িয়ে এক নাগাড়ে বলতে লাগলো, পাপা, পাপা। রিচার্ডের হৃদয় প্রশান্তিতে ভরে গেল মেয়ের মুখ থেকে পাপা ডাক শুনে। ঝুঁকে মেয়ের লাল টুকটুকে গালে ঠোঁট ছোঁয়ালো। বাবার স্পর্শে যেন শিশুটির শরীরে এক মিষ্টি শিহরণ বয়ে যায়। সে থামতে জানে না, চেঁচিয়ে বলতে থাকে, পাপা, পাপা। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। মেয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নো প্রিন্সেস, শব্দ করো না, মাম্মা ঘুমাচ্ছে। কাল সারা রাত পাপার জন্য মাম্মা একটুও ঘুমাতে পারিনি। মাম্মাকে একটু ঘুমাতে দাও সুইট হার্ট। অবশ ছোট্ট মন বোঝে না এসব সংযত কথাবার্তা। তার মুখ ততক্ষণে বিরতিহীন চলতে থাকলো। এদিকে ছেলেও তার শব্দে ঘুম থেকে উঠে যায়। ঘাড় কাত করে পাপাকে দেখতে পেয়েই হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। রিচার্ড দীর্ঘশ্বাস ফেলে আলগোছে বেড থেকে উঠল। এখন তার জিম টাইম, আর বাচ্চাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। রিচার্ড একবার ফিরে তাকালো এলিজাবেথের দিকে। মা মেয়ে আরামে ঘুমিয়ে আছে। ওদের ঘুম নষ্ট করতে ইচ্ছে হলো না তার। তাই নিঃশব্দে উঠে দুই সন্তানের জন্য ফর্মুলা মিল্ক বানিয়ে নিল। বড় দুইজনকে খাইয়ে ছোট মেয়েকে খাওয়ানোর জন্য কাছে যেতেই দেখল সে ইতিমধ্যেই মায়ের বুক থেকে দুগ্ধ পান করছে, সাথে ছোট্ট মুখে চপ চপ শব্দ তুলছে। সকালের কি এক অপূর্ব দৃশ্য। রিচার্ড মুচকি হাসল। নুয়ে মেয়ের কপালে স্নেহের চুমু এঁকে দিল। অতপর আলতোভাবে বইয়ের কপালেও ছুঁয়ে দিল ভালোবাসায়। পরপরই বাকি দুইজনকে স্টলারে বসিয়ে বেরিয়ে পড়ল তার ব্যক্তিগত জিমের উদ্দেশ্যে। রুফটপে সুইমিং পুলের পাশে নিজের ব্যক্তিগত জিমনেশিয়ামে গিয়ে থামল রিচার্ড। বাচ্চাদের বয়স এখন 7.5 মাস। তাদের মধ্যে ছোট মেয়েটা জন্ম থেকে একটু শারীরিকভাবে দুর্বল।
তাই তাকে নিয়ে খাটতেও হয় বেশি। সারাদিন এলিজাবেথকে মেয়ের পাশেই থাকতে হয়। সকালের কোমল আলোয় জীবনের এক টুকরো প্রশান্তি ধরা দেয় রিচার্ডের কাছে। ট্রেডমিলের উপর ছন্দবদ্ধ পদক্ষেপে শরীরচর্চায় নিমগ্ন থাকলেও দৃষ্টি তেষ্টা হয়ে আছে সামনে। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরে না। দুই সন্তানের নিষ্পাপ উচ্ছ্বাসে মুগ্ধ হয়ে রয়েছে রিচার্ড। ছোট্ট দুটি উজ্জ্বল মুখের খিলখিল হাসিতে ভরে উঠেছে চারিধার। রিচার্ডের সুঠাম প্রশস্ত বুকে ঘামের কণা ঝরে। সূর্যের আলোয় সেগুলো মুক্তোর মতো ঝিলমিল করে ওঠে। বিস্ময়ে হতবাক গোল গোল চোখগুলো পিটপিট করে তাকিয়ে আছে পাপার বলিষ্ঠ শরীরের দিকে। ছেলে ব্যাকুল হয়ে দুই হাত বাড়ায়, যেন এখনই সেও বাবার সঙ্গে দৌড়াতে চায়। রিচার্ড ট্রেডমিল থেকে নেমে সাদা মকমলের তোয়ালে দিয়ে মুখে শরীরের ঘাম মুছে নেয়। অতঃপর সন্তানের আকুল আহ্বানে এগিয়ে যায়। দুজনকেই এক ঝটকায় কোলে তুলে নেয়। শিশুরা আনন্দে হাত পা ছড়ে। বাতাসে কাঁপে তাদের রিনঝিনে হাসি। রিচার্ড আবার ওঠে ট্রেডমিলে। এবার একা নয়, বুকের মাঝে আটকে রাখা তার সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে গর্বের সম্পদ। সতর্ক পদক্ষেপে দুইজনকে দুই বাহুতে নিয়ে দৌড়াতে থাকে। বাচ্চারা মহা খুশি। তাদের খুশিতে খুশি পাপাও। শরীরচর্চা শেষে ওদের নিয়ে রুমে এলো রিচার্ড। পশ্চিমের আকাশে সূর্য তখন তীর্যক রশ্মি ছড়াচ্ছে। সোনালি আভায় ভরে উঠেছে ঘর। ব্যায়ামের মাঝেই বাচ্চারা ঘুমিয়ে পড়েছে পাপার কোলে। রিচার্ড রুমে এসে দেখল তার ছোট্ট পরীটা তখনও গভীর ঘুমে। মৃদু হাসল সে। বাকি দুজনকেও স্নেহ ভরে পাশে শুইয়ে দিল। ঘুমন্ত শিশুদের চেহারায় যেন স্বর্গীয় স্নিগ্ধতা। নিষ্পাপ মুখগুলোয় শান্তির ছাপ, পুরোই নিখুঁত কোনো চিত্রকর্ম। ওরা পেয়েছে মায়ের মতো লাল টুকটুকে গাল, টসটসে পলাশ ফুলের পাপড়ির মতো গায়ের রং। চেহারা বাবার অনুরূপ হলেও ছেলে পেয়েছে মায়ের চুলের ঢেউ, স্বর্ণকেশ। আর মেয়ে দুজন যেন বাপের কার্বন কপি। নীল চোখ থেকে শুরু করে প্রতিটা ভঙ্গিতে রিচার্ডের প্রতিচ্ছবি। রিচার্ড আলতো করে ওদের ছোট ছোট হাতের আঙুলে নিজের আঙুল বুলিয়ে দেয়। উল্টে পাল্টে দেখে মায়াভরা চোখে। হাঁ করে ঘুমানো নিষ্পাপ মুখগুলোর কোণায় এক চিলতে লালা বেয়ে পড়ছে। রিচার্ড স্নেহ ভরে হাত দিয়ে মুছে দিল। সে সারাক্ষণ ভালোবাসার কোমল পরশে জড়িয়ে রাখে নিজের ধনেদের। কে জানি বলেছিল আমি ঘর করার ছেলে না। এখন তিনটে আসলো কোথা থেকে? পেছন ঘুরল রিচার্ড। এলিজাবেথ বাথরুমের দরজায় দাঁড়িয়ে হাসছে। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে ভ্রু নাচাতে নাচাতে উঠে দাঁড়ালো। কি জানি রাত হলে কি হয়ে যায় বলেই খপ করে এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল রিচার্ড। সকাল সকালই এহেন কাণ্ডে ভড়কে যায় এলিজাবেথ। পরক্ষণেই সয়ে নিল তার স্বামীর অভদ্রজনিত কাজকর্ম। এখন রয়ে সয়ে গিয়েছে এসব। ওর কপালের বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিল রিচার্ড। ঝুঁকে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে হিসহিসিয়ে জানতে চাইল, পজিটিভ? এলিজাবেথ চমকে উঠল। ঘাড় তুলে রিচার্ডের চড়া তামুকে ফ্যালফ্যাল করে চেয়ে নৈশব্দে দুই পাশে মাথা নাড়ালো। চশব্দ উচ্চারণ করে রিচার্ড নাকমুখ কুঁচকে ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলল, উপস, আমার ঘামগুলোই বৃথা গেল। খ্যাপা ষাঁড়ের মতো খেকিয়ে উঠল এলিজাবেথ। কি? আপনি জানতেন? তার মানে আপনি ইচ্ছে করেই এমনটা করতেন? এত বাড়াবাড়ি? চাইতেন এমনটা হোক? চাপা হাসল রিচার্ড। আবার ওর কানের লতির কাছে ঠোঁট নিয়ে শীতল স্পর্শ দিয়ে বলল, হ্যাঁ, আমি আরও দুটো মেয়ে চাই। দেবে না আমায়? এলিজাবেথের বুকে মৃদু স্নিগ্ধ কম্পন হলো। লাজুকতার লালচে আভা ছড়িয়ে পড়ল অব্যয়ে। গালের পথে সরব হাসি রেখে পায়ের পাতায় ভর দিয়ে দুই হাতে পেঁচিয়ে ধরল রিচার্ডের ঘাড়। সমুদ্রের নীলাম্বরে চোখ রেখে দৃঢ়স্বরে বলল, দেখলেন, আপনি মেয়েজাত ঘৃণা করতেন, তাই উপরওয়ালা প্রথমেই দুটো কন্যা সন্তান দিয়েছে আপনাকে। এখন আরও চাইছেন? রিচার্ড ওকে নিজের সাথে মিশিয়ে নিল। সবেগে অবিলম্বে আওড়ালো, অল ক্রেডিট গোস টু ইউ ওয়াইফি। এলিজাবেথ হাসল। মাথা ঠেকালো রিচার্ডের বুকে, তার চিরস্থায়ী প্রাচীর সদৃশ উষ্ণ আশ্রয়ে। কিছুক্ষণ নীরব বোঝাপড়া চলল দুজনের মাঝে।
রিচার্ডের হাত এলোমেলো পথে হাঁটতে শুরু করলো, সুখের নিঃশ্বাসের সঙ্গে মিলেমিশে। প্রতিটা আঙুল ভালোবাসা, প্রতিটা ছোঁয়ায় মিশে আছে নিবিড় অধিকার। এলিজাবেথ কেঁপে ওঠে বারবার প্রতিটা ছোঁয়ায়। ঘনিষ্ঠ নীরবতায় প্রতিধ্বনিত হতে থাকলো নীরব শ্বাস প্রশ্বাসের মিষ্টি সঙ্গীত। তবে ভর সকালে এত উন্মাদনা! এলিজাবেথ ছটফট করে নিজের ওষ্ঠ ছাড়িয়ে নিল। হাঁপাতে হাঁপাতে বলল, ছাড়ুন প্লিজ। সকাল সকালেই কি শুরু করেছেন? মাত্রই শাওয়ার নিয়ে এলাম। রিচার্ড ভ্রু বাঁকালো। আমাকে ছাড়া? মানতে পারলাম না। চলো আবার একসাথে করি। রিচার্ড ওকে টেনে বাথরুমে ঢুকে পড়তে চাইলে এলিজাবেথ দরজা আটকে ধরে। গম্ভীর গলায় ফিসফিস করে বলল, আরে কি করছেন? বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তো। বাচ্চাদের কথা শুনে রিচার্ড এক মুহূর্তেই গম্ভীর হলো। ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলল, আমাকে আরেকটু ডেডিকেটেড হতে হবে, বুঝলে রেড? এলিজাবেথ চোখ কপালে তুলে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, এতদিন বুঝি ডেডিকেশন ছিল না? রিচার্ড বাঁকা হাসল। হঠাৎ এক ঝটকায় ওকে টেনে নিয়ে বুকের উপরে ফেলে দিল। লালচে আভাময় নাকের ডগায় টুস করে একটা চুমু খেয়ে হাসকি গলায় বলল, ছিল, অবশ্যই ছিল। তবে এবার মনে হচ্ছে একটু গাফিলতি হয়েছে। বুঝেছি আমাকে আর একটু হার্ডওয়ার্ক করতে হবে। এলিজাবেথের বুক শুকিয়ে গেল। তড়িঘড়ি মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, প্লিজ না, আমি মরে যাব। আপনার এই ডেডিকেশনই আমার জন্য আতঙ্ক। রিচার্ড অম্লান মুখে বলল, এইরকম ডেডিকেশন প্রতিটা প্রেমিক পুরুষের থাকা উচিত, তাহলেই দেশের জনসংখ্যা বাড়বে। ভাবছি পরের বছর নির্বাচনে দাঁড়াবো। অর্ধেক সংখ্যক ভোট তো নিজ গৃহ থেকেই পাওয়া যাবে, তাই না? এলিজাবেথ রিচার্ডের বুকে এক থাপ্পড় বসিয়ে দিল। দিনকে দিন অসভ্যতার উপর পিএইচডি করছেন আপনি। রিচার্ড নাক সিটকাল। বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলল, এভাবে বলে না ওয়াইফি। তোমার মা হওয়ার পেছনে আমার অবদান তুমি অস্বীকার করতে পারো না। এলিজাবেথ হতাশায় মাথা নাড়িয়ে বলল, ঠোঁটকাটা স্বভাব এবার বর্জন করুন। 3 সন্তানের বাবা হয়েছেন। রিচার্ড ভ্রুকুটি করল, গলায় ক্রুদ্ধ অথচ বিদ্রুপাত্মক সুর। ঠোঁটকাটা স্বভাব ব্যক্তিত্বহীনদের থাকে। আমি রিচার্ড কায়নাত। অর্থহীন কথা বলে জোকারের সম্মাননা নেব কেন? আমি কাজের মানুষ, অ্যাকশনে বিশ্বাসী। বিশ্বাস হচ্ছে না? বিছানায় তাকাও, দেখো 3 জন কত শান্তিতে ঘুমাচ্ছে। এলিজাবেথ তাকালো। নিঃশ্বাস গভীর হলো 3 নিষ্পাপ মুখের প্রশান্তিতে। চোখ ঘুরতেই দৃষ্টি গেল দেয়াল ঘড়িতে। মুহূর্তেই বুক চেপে এলো। রিচার্ডের বুকে ধাক্কা দিয়ে বলল, হয়েছে, এবার ছাড়ুন, বাচ্চাদের খাওয়াতে হবে। কে শোনে কার কথা? রিচার্ড কায়নাত শুনেছিল কবেকার কথা? সে অনড় অবস্থায় নাক ঘষতে থাকে এলিজাবেথের গ্রীবায়। ছোট ছোট উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিতে দিতে জড়িয়ে আসা কণ্ঠে বলল, লেট মি ইট ফার্স্ট, প্লিজ। ওদের খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। ফ্যাক্টরি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান প্রোডাক্ট। মানে? মুখ তুলল রিচার্ড। ভ্যাবাচাকা খেয়ে যাওয়া অব্যয়ে চেয়ে চোখ টিপল। ফ্যাক্টরি সচল থাকলে প্রোডাক্ট যত খুশি তত উৎপাদন করা যাবে। কান দিয়ে গরম বাষ্প বের হলো কয়েক দফা। এবার বেশ শক্ত হলো এলিজাবেথের কণ্ঠ। আই সেইড স্টপ। থামার বিপরীতে নতুন উদ্যমে সংযম হারালো রিচার্ড। আরও ঘনিষ্ঠ হয়ে ফিসফিসিয়ে ওঠে, ইটস টু লেট টু সে দ্যাট। কিছু বলতে যাবে তখনই রিচার্ডের ফোন বেজে ওঠে। এলিজাবেথ অসহায় স্বরে বলল, আপনার ফোনে রিং হচ্ছে, এখন তো ছাড়ুন। রিচার্ড কেবিনেট থেকে ফোন নিয়ে এলিজাবেথের হাতে দিয়ে শুদ্ধতার এক মৃদুস্রোতে ডুব দিল। অ্যান্সার ইট অ্যান্ড টেল দ্যাট মাদার ফাকার ইউ আর মাই ওয়াইফ অ্যান্ড আই অ্যাম বিজি উইথ মাই ওয়াইফ। উফ, খিদে পেয়েছে আমার। বিরক্তে মুখ চাচালো এলিজাবেথ। ও রক্তজবার অঞ্জলির ন্যায় ঠোঁটে ঠান্ডা বরফ বৃদ্ধাঙ্গুল রেখে থামিয়ে দিল রিচার্ড। ইঙ্গিতপূর্ণ ইশারায় বলল, লেটস কুক টুগেদার ইন মাই বেসমেন্ট। কথা দিচ্ছি, স্বাদের কমতি হবে না। ওয়া ওয়া করে কচি কণ্ঠে 3টা ক্রন্দন প্রতিধ্বনি হতে না হতেই রিচার্ড ছুটে গেল বেডের কাছে।
ছোট্ট মেয়েটা উঠে পড়েছে, পাশে কাউকে না পেয়ে কান্না জুড়ে বসে। তবে তার পাপা মুহূর্তেই তাকে বুকে জড়িয়ে নিয়ে কোমল ফিসফিসে আশ্বাসে কান্না মুছে দিল। এলিজাবেথ একদৃষ্টিতে তাকিয়ে রইল। সন্তানদের প্রতি রিচার্ডের নিখাদ ভালোবাসা তার হৃদয় উষ্ণ করে দেয়। চোখ গেল হাতের তালুতে রাখা রিচার্ডের ফোনে। স্ক্রিনে ফুটে আছে এক সুন্দর পারিবারিক ছবি, তাদেরই প্রতিচ্ছবি। ছবিটা আরও 2 মাস আগের। ওরা প্রথম ফ্যামিলি ভ্যাকেশনে মালদ্বীপ গিয়েছিল। মালদ্বীপের সোনালি সূর্যের নিচে সাগরের ঢেউয়ের মৃদু সঙ্গীতে ফুলে সাজানো বালির উপর শুয়েছিল ওরা। একটা নিখুঁত পারিবারিক মুহূর্ত। এলিজাবেথের বুকের উপর ছেলেবাবু আর রিচার্ডের বুকে মেয়েবাবু, পায়ের কাছে আরেকটা ছোট্ট মেয়ে। 3টা নিষ্পাপ মুখ প্রশান্ত ঘুমে। ভালোবাসায় মোড়া সেই দৃশ্য তখনই পেছন থেকে ক্যামেরায় বন্দী হয়েছিল এক স্বপ্নময় স্মৃতি হয়ে। শুক্রবার মানেই তাদের জন্য একান্ত সময়। আজও তার ব্যতিক্রম ছিল না। ম্যানশনের গার্ড মেড সবাই ছুটিতে, রিচার্ডের অফিসও বন্ধ। বাচ্চারা রুমে পাপার সঙ্গে দস্যিপনায় মেতে আছে, আর ছোট মেয়ে এলিজাবেথের সঙ্গে কিচেনে স্টলারে ঘুমিয়ে আছে। রিচার্ড থাকলে রান্নার দায়িত্ব নেয় এলিজাবেথ, আর বাচ্চাদের সামলায় সে। গুনগুন সুরে গান গাইতে গাইতে সবজি কাটছিল এলিজাবেথ। দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে ভালোবাসায় মোড়া এই একান্ত দিনের জন্য। আই লাইক ব্যাড বয়েস লাইক ইউ। নো ওয়াইফি, ইউ শুড বি আই লাইক ব্যাড বয় লাইক ইউ, অ্যান্ড ইউ নিড ইট, হাউ মাচ ব্যাড আই ওয়াজ। থমকালো এলিজাবেথ, গতি থামল হাতের। দুটি হাত পেছন থেকে ধীরে ধীরে কাপড়ের ভাঁজ গলিয়ে উন্মুক্ত উদরে বিচরণ শুরু করে। পুরুষালী রুক্ষ থুতুনি পড়ল কাঁধে। নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া ওষ্ঠ কান ছুঁয়ে ফিসফিস করে বলল, প্লিজ সে ইটস নট জাস্ট বিকজ আই অ্যাম মেকিং ইউ স্কিম এভরি নাইট দ্যাট আই অ্যাম এ ব্যাড বয়। চুপ হবে নাকি একবার? কি মিসেস কায়নাত, একটু কিছু হোক প্লিজ। বাচ্চারা তো ঘুমাচ্ছে, চলুন না এই ফাঁকে আমরা একটু বেসমেন্ট থেকে ঘুরে আসি কয়েক ঘন্টার জন্য। ডোন্ট ওয়ারি, একদম সাউন্ড প্রুফ। আজকে আপনার চিৎকার চেঁচামেচিতে বাচ্চারা উঠে পড়বে না। ঠোঁট কামড়ে হেসে পেছন ফিরল এলিজাবেথ। ঘনিষ্ঠতা বাড়িয়ে একই টোনে বলল, আই লাইক ইউর লিভস মিস্টার কায়নাত। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল ক্ষুধার্ত এক বুনো পশুর মতো। বিপরীত ওষ্ঠ কামড়ে ধরল তীব্র আকাঙ্ক্ষায়। এলিজাবেথের আঙুল কাঁপতে কাঁপতে খামচে ধরল তার বুকের মাংসল পেশি। রিচার্ডের মোলায়েম ছোঁয়ায় এলিজাবেথের কায়া গলে আসতে থাকলো ধীরে ধীরে। ভালোবাসার নিঃশব্দ ভাষা ক্রন্দনে রূপ নিল, অথচ কোনো অশ্রুর সাক্ষ্য রইল না। ঘন ঘন নিঃশ্বাসের ছন্দে ভারী হয়ে উঠল চারপাশের আবহাওয়া। বাতাসও তাদের উন্মত্ততায় মত্ত হয়ে উঠেছে। একে অপরকে আঁকড়ে ধরে ছুঁয়ে খুঁজে নিতে থাকলো গভীরতার শেষ প্রান্ত। সময়ের হিসেব থমকে গেল। মিনিট কয়েক পর অবশেষে ক্লান্ত হয়ে এলিজাবেথ মাথা রাখল রিচার্ডের বুকে। দুজনের শ্বাস একসাথে হাঁপাতে থাকল, সময়ের চেয়েও গভীর এক বোঝাপড়ায়। মাই লিপস আর মোর প্যাশনেট হোয়েন ইটস কাম টু ইউ রেড। ঘন নিঃশ্বাস নির্গত অবস্থায় এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে। লজ্জার পীড়নে রক্তিম বর্ণ ধারণ করেছে অব্যয়। অনুভূতির জোয়ারে ভাসছে অমৃতকরণ। দুটো খাদযুক্ত দৃষ্টিতে মিশে গেল স্বকীয়তা খোয়ালো। অলিন্দের গুপ্ত প্রেম জোয়ারের ন্যায় ভেসে উঠল চোখ। রিচার্ডের উষ্ণ হাতের উপর হাত ছোঁয়ালো এলিজাবেথ। রিচার্ড তড়িৎ বেগে ওর কোমর শক্ত করে চেপে ধরে সিঙ্কের উপর বসিয়ে দিল। আলিঙ্গনে গভীরে হারিয়ে যাওয়ার তীব্র অনুভূতি স্পষ্ট নীল চোখ দুটোতে। অভ্যন্তরীণ আত্মসমর্পণ জানিয়ে এলিজাবেথ 2 পা দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের দণ্ডায়মান কোমর। সিঙ্কে তালু ঠেকিয়ে ভর দিয়ে মাঝখানের শূন্যতা মোচন করে আরও দৃঢ় করল বাঁধন। শরীরে উন্মাদনার স্রোত ঝড়ের বেগে বইতে শুরু করল। রিচার্ড এলিজাবেথের দিকে চেয়ে শুকনো ঢোক গিলল। কোমরের বেল্ট একটানে খুলে ছুঁড়ে মারল ওয়েস্টবিনে। ওয়াইফি, মে আই রেসপেক্ট মিস্টার কায়নাত। ঠোঁট কামড়ে তুষ্ট হাসল রিচার্ড।
সিঙ্কের উপর অসাড় হয়ে পড়ে থাকা লাশ সময়ের উপর ঝুঁকে নাকের ডগায় নাক ঘষতে ঘষতে গাঢ় স্বরে বলল, মাই অনারেবল ওয়াইফ, প্লিজ কাইন্ডলি ওপেন ইউর রেসপেক্টেড লেগস ফর মি। ইট উইল বি ইজিয়ার ফর মি। উই হ্যাভ লিমিটেড টাইম। দ্য কিডস মাইট ওয়েক আপ এনি টাইম। এলিজাবেথ টুপ করে একটা চুমু খেল রিচার্ডের অধরে। অনিয়ন্ত্রিত মুহূর্তে আবেশিত স্বরে ডাকল, ড্যাডি। ইয়েস প্রিন্সেস। সঙ্গী হওয়ার একান্ত মুহূর্তে বাতাসে ভেসে এলো আধভাঙা স্বর, ড্যাডি। এলিজাবেথ ঠোঁট কামড়ে চোখ মুখ কুঁচকে ফেলল। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে সোজা হলো। গায়ে শার্ট পরতে পরতে প্রত্যুত্তর করল মেয়ের ডাকের, ইয়েস লিটল প্রিন্সেস। বাচ্চারা মনে হয় উঠে পড়েছে। কান্নার শব্দ আসছে উপর থেকে। রিচার্ড তার চতুর বউয়ের দিকে চেয়ে ফোঁস-ফোঁস নিঃশ্বাস ছাড়ল শব্দ করে। অতপর মেয়েকে কোলে তুলে উপরে যেতে যেতে শোকময় ভঙ্গিতে বলতে থাকল, এরা দেশের নয়, জনগণের নয়, বাপের শত্রু। পেট ফেটে হাসি আসছিল এলিজাবেথের। ঘুমের মধ্যেই ফিক করে হেসে উঠল। তীব্র ঝাঁকুনিতে ঘুমের তোড় কেটে গেল মুহূর্তেই। চোখ খুলে তাকিয়ে দেখল সে তার চাচার বাড়িতে। পুরোটাই স্বপ্ন ছিল। করুণ দীর্ঘশ্বাস ফেলল এলিজাবেথ। তবে আশাবাদী একদিন এই স্বপ্ন বাস্তবে ফিরবেই। ভোরের স্বপ্নগুলো আর আজানের প্রতিধ্বনির সাথে মিলিয়ে যাবে না। প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুমে গেল এলিজাবেথ। বের হতেই হঠাৎ পেটে হাত চেপে ধরে ধপ করে বসে পড়ল মেঝেতে। ইকবাল সাহেব গভীর ঘুম থেকে ধরফরিয়ে উঠলেন এলিজাবেথের চিৎকারে। ছুটে ইব্রাতের রুমে গিয়ে দেখলেন এলিজাবেথ মেঝেতে পেট চেপে ধরে কাতরাচ্ছে। কান্নায় গলা আটকে আসছে। তিনি দৌড়ে গেলেন এলিজাবেথের দিকে। এলিজাবেথ, মা আমার, কি হয়েছে তোর? কথা বলার অবস্থায় নেই এলিজাবেথ। ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। চেহারায় নীলাভ ছায়া ফুটে উঠেছে। ইকবাল সাহেবের মুখও রক্তশূন্য হয়ে এলো এলিজাবেথের যন্ত্রণার কান্না দেখে। এই মা, বল না, কি হয়েছে তোর? পেট চেপে ছটফট করতে করতে ভাঙা গলায় এলিজাবেথ অস্পষ্ট স্বরে বলল, চাচা, আমি মরে যাচ্ছি। আমার বাচ্চা, খুব যন্ত্রণা হচ্ছে পেটে। আঁতকে উঠলেন ইকবাল সাহেব। কি, পেটে ব্যথা? সন্ধ্যায় তো সব ঠিকই ছিল। এলিজাবেথ আর কিছুই বলতে পারল না, শুধু অঝরে কাঁদতে লাগল। ইকবাল সাহেব দৌড়ে গিয়ে ফোন হাতে নিলেন। বারবার তাকবীরকে কল দিতে লাগলেন, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করল না। এদিকে এলিজাবেথের অবস্থা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইকবাল সাহেব পাগলের মতো পুরো ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। কি করবেন বুঝতে পারছেন না। ফোন ধরছে না মিনিস্টার বাবু। ইকবাল সাহেবের কণ্ঠে অসহায়তা ফুটে ওঠে। এলিজাবেথের কাঁদটানো ধূসর হয়ে আসা মুখটা দেখে বুকটা আরও ধক করে উঠল ভদ্রলোকের। চাচা, ওই মানুষটাকে আর কত জ্বালাবেন? ওনাকে একা থাকতে দিন, অন্তত আজ ওনার মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে। এই মুহূর্তে তাকবীরের ব্যক্তিগত শোকের চেয়ে অনেক বড় এক জীবন মৃত্যুর শোক ঝুলে আছে এই ঘরের বাতাসে। ইকবাল সাহেব ছুটে এলিজাবেথের কাছে গেলেন। ভাতিজির এই করুণ দশা দেখে আর কান্না চেপে রাখতে পারলেন না। হুড়হুড় করে কেঁদে ফেলল। এলিজাবেথের শরীর শীতল হয়ে আসছে। ব্যথার তীব্রতায় গলা ছেড়ে আর্তনাদ করছে। সহ্য করতে করতে একটা সময় কণ্ঠক্রমেই নিস্তেজ হয়ে আসে। চোখের নিচে কালচে ছায়া ফুটে ঠোঁট ফ্যাকাশে রূপ ধারণ করে। মারে, এই রাতে আমি এখন কি করব? ওর বাপকে ফোন করুন। লোকটা কোথায়? তাকে তার দায়িত্ব পালন করতে হবে। মেঝেতে ছটফট করতে করতে মাথা ঠুকতে ঠুকতে বলল এলিজাবেথ। থমকে গেলেন ইকবাল সাহেব এক মুহূর্তের জন্য, তবে দ্বিমত করলেন না। এলিজাবেথের ফোন থেকে রিচার্ডের নাম্বারে ফোন দিলেন। কান লাগিয়ে অপেক্ষা করলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, আজ কেউই ফোন ধরছে না। এদিকে গুমোট পরিবেশ শোকে ভারী হয়ে উঠছে। কেবল এলিজাবেথের শোকে গলে যাওয়া কান্নাই সেই নিস্তব্ধতাকে চিরে যাচ্ছে। ওর চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসে, কিন্তু সাহায্যের জন্য কেউই এগিয়ে এলো না।
অপয়া অলক্ষী কলঙ্কের বোঝা পেটে নিয়ে রেখেছে। এসব ফিসফাস একসাথে কানে বাজতে লাগলো, অথচ কেউই হাত বাড়িয়ে দিল না, কেউ পাশে দাঁড়ালো না। উল্টো কানাকানি করতে থাকে একে অপরের সাথে। কেউ তো ফোন তুলছে না। ইকবাল সাহেব হাল ছেড়ে দিলেন। চাচা, আমি আর পারছি না, আমার সন্তানকে বাঁচাও দয়া করে। এলিজাবেথের কণ্ঠ নিস্তেজ হয়ে আসছে। শরীরের সব শক্তি ধীরে ধীরে ফুরিয়ে এলো। তখনও আশেপাশের মানুষজন শুধু দাঁড়িয়ে দেখছে, দেখছে কিভাবে একটা গর্ভবতী মেয়ে মেঝেতে পড়ে ছটফট করছে, মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইকবাল সাহেব হাত জোর করে একের পর এক মানুষের কাছে ছুটতে লাগলেন। হাঁটু গেড়ে পড়ে গেলেন মাটিতে। আপনাদের পায়ে পড়ি, দয়া করুন, মেয়েটা মরে যাবে, ওর গর্ভে নিষ্পাপ একটা শিশু রয়েছে। চোখে মুখে কান্না গড়িয়ে পড়ছে লোকটার। তবুও কেউ এগিয়ে এলো না। সদয় হলো শুধু একজন, এক বৃদ্ধ, যিনি পেশায় একজন সিএনজি চালক। তিনি একমাত্র এগিয়ে এলেন, দৌড়ে গিয়ে তার সিএনজি নিয়ে এলেন। তবে সমস্যা এখানেই শেষ হয় না। একজন পুরুষ হয়ে একা হাতে একটা ব্যথায় কুঁকড়ে যাওয়া মেয়েকে তুলতে হবে গাড়িতে। প্রকৃতপক্ষে খুবই অস্বস্তিকর প্রকৃত পুরুষদের জন্য। এই ব্যাখ্যাটার কেউ না বুঝলেও নারীদের বোঝার কথা, এবং তারা বোঝে। তারপরেও আশেপাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের কেউই এগিয়ে এলো না। কেউ ছুঁয়ে পর্যন্ত দেখল না এলিজাবেথকে। ইকবাল সাহেব দাঁতে দাঁত চেপে মেয়েটার নিথর হয়ে আসা শরীর ধরে তুললেন সিএনজিতে। এলিজাবেথ তখনও ব্যথায় শিউরে উঠছে, তবুও শক্তি নেই কণ্ঠে। গাড়িতে উঠিয়ে দরজা লাগানোর সময় একবার পেছনে ফিরে তাকালেন ইকবাল সাহেব। সেখানে শুধু দাঁড়িয়ে থাকা কিছু মানুষজন। তাদের অসহায় চোখে দেখল ইকবাল সাহেব, যারা সাহায্যের হাত বাড়ালো না, শুধু দুটো মৃত্যুর অপেক্ষা দেখল চুপচাপ। গ্রাম্য সমাজে একটা কথা প্রচলিত আছে, যার সময় খারাপ হয় তার সব দিক দিয়েই অন্ধকার নামে। সিএনজির ইঞ্জিন খটখট শব্দ তুলে ছুটছে হাসপাতালের দিকে। ইকবাল সাহেবের ছোট্ট শান্তিনিকেতন থেকে পথটা নেহায়েত কম নয়। এলিজাবেথের অবস্থা ক্রমেই অসহ্য হয়ে উঠছে। ব্যথার তীব্রতায় চিৎকার করে কাঁদছে আর বারবার মাকে ডাকছে। নিজেকে ভুলে সে ছটফট করছে সন্তানটিকে নিয়ে। আকাশও যেন তার যন্ত্রণার সাথী। কালো মেঘের ভারে নুয়ে পড়েছে দিগন্ত। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ইকবাল সাহেব এলিজাবেথের মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে রেখেছেন। ব্যথায় দেহের রগগুলো টকবক করছে। তার উপর আচমকাই প্রবল ঝাঁকুনিতে গাড়িটি থমকে গেল। এলিজাবেথ প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু চাচার হাতে আটকে গেল শেষ মুহূর্তে। গাঢ় অন্ধকারের বুক চিরে সামনে স্পষ্ট হলো কালো একটা জিপ। বৃদ্ধ লোকটি শুকনো ঢোক গিলল। আতঙ্ক তার চোখে সুস্পষ্ট। ইকবাল সাহেব এলিজাবেথকে সিটে শুইয়ে রেখে সিএনজি থেকে নামল। দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে বিশালদেহী কয়েকজন, পালোয়ানের মতো চেহারা। একজন মধ্যবয়স্ক লোক জিপের উপর রাজকীয় ভঙ্গিতে শুয়ে সিগারেট টানছে। ঠোঁটের কোণে শয়তানি হাসি। এদের অপ্রত্যাশিত আবির্ভাব মোটেও সুবিধাজনক লাগল না ইকবাল সাহেবের কাছে। পেছনে একবার তাকালেন। এলিজাবেথ গলাকাটা মুরগির মতো ছটফট করছে। বুকের মধ্যে সাহসের শেষ কণাটুকু জড়ো করে সামনে এগোতেই জিপ থেকে এক লোক নামল। কোনো কথা না বলেই আচমকা ছুরি চালিয়ে দিল ইকবাল সাহেবের পেটে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। এই ভয়াবহ দৃশ্য দেখে বৃদ্ধ লোকটি আর ভাবল না। প্রাণপণে ছুটে গেল অন্ধকার গলিপথ ধরে, মৃত্যুর ছায়া পেছনে ফেলে গেল অসহায় এলিজাবেথকে। এলিজাবেথ আচানক চারপাশের নৈশব্দে দমবন্ধ অনুভব করল। সামনে তাকাতেই হৃদস্পন্দন শিথিল হয়ে এলো। কয়েকজন পালোয়ান আকার লোক ভারী পায়ে এগিয়ে আসছে। মুখে বিকৃত পৈশাচিক হাসি ঝুলছে। তাদের ছায়া চারপাশের আধারে মিশে অশুভ এক আবরণ তৈরি করেছে। সংকীর্ণতা কামড়ে ধরল এলিজাবেথের ভেতর। সাহায্যের আশায় এদিক সেদিক তাকাতেই চোখ পড়ল মাটিতে রক্তাক্ত ইকবাল সাহেবের নিথর দেহের উপর। আর বুঝতে বাকি রইল না ওর জন্য কি অপেক্ষা করছে।
সিটে অবহেলায় পড়ে থাকা ফোনের দিকে হাত বাড়ালো এলিজাবেথ। আঙুল থরথর করে কাঁপছে, নিঃশ্বাস ছোট হয়ে আসছে। একমাত্র ভরসা রিচার্ড, তার সন্তানের বাবা। দ্রুত নম্বর চাপল সে, কান পেতে থাকলো, কিন্তু রিচার্ড ফোন ধরল না। স্ত্রী সন্তানের কথা ভুলে সে কোথায় আছে? ওরা যত কাছে আসছে এলিজাবেথের ভয় ততই গাঢ় হচ্ছে। সে এখন আর একা নয়, তার গর্ভের সন্তান তার শক্তি। সন্তানের জন্য হলেও তাকে পালাতে হবে। গতিহারা হৃদস্পন্দনে নিজের অসাড় শরীরটাকে টেনে হিঁচড়ে সিএনজি থেকে নামল এলিজাবেথ। ছুটে পেছনের রাস্তা দিয়ে পালানোর শেষ চেষ্টা করল, কিন্তু শিকারের যে পালানোর সুযোগ নেই। এক ঘাতক শিকারীর ক্ষিপ্ততা নিয়ে ঝাঁপিয়ে পড়ল, শক্ত হাতে ওর চুলের মুঠি চেপে ধরল। এলিজাবেথের শরীর ছিটকে গেল পেছনে, ভয় আর যন্ত্রণায় ওর ঠোঁট কাঁপল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। নরখাদকরা চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল 3 মাসের অন্তঃসত্ত্বাকে। নিষ্প্রাণ দেহটাকে ছুঁড়ে ফেলল জিপের উপর বসে থাকা লোকটার পায়ের কাছে। ভয়ালো নিস্তব্ধতা গমগম করে উঠল এক ভারী কণ্ঠের শব্দে। লোকটা জিপ থেকে এক লাফে নেমে এলো। লোকটার নাম আসলাম। নিঃসঙ্গ রাতের মতো শীতল চোখে চুল ধরে টেনে তুলল এলিজাবেথকে। ভয়গুলো কুণ্ডুলি পাকিয়েছে কণ্ঠ গহ্বরে। আসলাম ফোন বের করে কাউকে কল দিল। অপর প্রান্তের লোকটার কেউই ছিল না কাদের। আসলাম পর্দায় এলিজাবেথকে দেখিয়ে বলল, বস, পাখিটা এটাই তো? ওপাশ থেকে বিদঘুটে এক হাসি ভেসে এলো। একদম খাপে খাপ। ওদের হাসিতে এলিজাবেথের বুকের ভেতর আতঙ্কের ঝংকার বাজতে লাগলো। আসলাম ফোনটা সুন্দর করে রাখলো জিপের উপর। ফু দিয়ে কামড় দিয়ে ধরে রাখা সিগারেটটা ফেলে দিল আসলাম। এলিজাবেথ কিছু বলতে যাচ্ছিল, তার আগেই তীব্র এক চড় এসে ঝাপটা মারল গালে। শরীর ছিটকে গিয়ে আছড়ে পড়ল মাটিতে। যন্ত্রণার ভয় একসঙ্গে গলায় দলা পাকিয়ে আহাজারি হয়ে বেরিয়ে এলো। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। নারীর দুর্বলতা দেখে হো হো করে হেসে উঠল সবাই। আসলাম চোখে এলিজাবেথের নিচ থেকে ওপর পর্যন্ত সরীসৃপের মতো গড়িয়ে গেল। স্ক্রিনে দর্শক হিসেবে বসে থাকা কাদেরের দিকে তাকিয়ে বলল, বস, খালাস তো করবই, তার আগে একটু পার্টি করলে মন্দ হয় না। ঝাক্কাস মাল। কাদেরের চোখ হঠাৎই কঠোর হয়ে উঠল। চোখ রাঙিয়ে বলল, প্রাণে মারলে চলবে না, প্রতিশোধ এবার সমানে সমানে হবে। আসলাম ধীরে ধীরে এগিয়ে এলে এলিজাবেথ আতঙ্কে হামাগুড়ি দিয়ে পিছিয়ে যেতে লাগলো। সে শিশু নয়, ওদের কথার অর্থ স্পষ্ট বুঝতে পারছে। কাছে আসবেন না, একদম কাছে আসবেন না। পেছন থেকে উচ্চস্বরে হেসে উঠল কাদের। এলিজাবেথ চিৎকার করে উঠল, আমি বলেছি কাছে আসবেন না। কি করতে চাইছেন আপনারা? আসলাম পা দিয়ে চেপে ধরল এলিজাবেথের পা। তোকে কিছু করব না, শুধু তোর গর্ভের সন্তানের সাথে একটা খেলা খেলবো আমরা। এলিজাবেথ আঁতকে উঠল। মাটি থেকে ভাঙা ইট তুলে সজোরে ছুঁড়ে মারল আসলামের কপালে। জানে মেরে ফেলবো আমার সন্তানের দিকে হাত বাড়ালে। আসলামের কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। সে খপ করে টেনে ধরল এলিজাবেথের পা। হিংস্র গর্জন করল, শালির বাচ্চা, এবার দেখি কে তোকে বাঁচায়। আগেরবার ভাগ্য সহায় ছিল, এবার রক্ষে নেই। এক ঝটকায় এলিজাবেথকে মাটিতে ফেলে দিল। ওর বাবা জানলে সব কয়টাকে জীবন্ত কবর দেবে। নিজের কবর নিজেরাই খুঁড়ছিস তোরা। এত কিছু সহ্য করার পরও এলিজাবেথের মধ্যে এই তেজ দেখে আসলাম ক্ষিপ্ত হয়ে আরেকটা চড় বসালো। কাদেরের দিকে তাকিয়ে বলল, বস, শুরু করে দেব? কাদের মাথা ঝাঁকালো। এলিজাবেথ যন্ত্রণায় কুঁকড়ে মাটিতে পড়ে অঝরে কাঁদছিল। হঠাৎ আসলাম বুট পরা পাতুলে সজোরে লাথি মারল তার তলপেটে। প্রাঙ্গণ কেঁপে উঠল এলিজাবেথের বিকট চিৎকারে। দুনিয়াটা যেন ঝড়ের ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছে। এলিজাবেথের চোখের সামনে সব কিছু দুলছে, দপদপ করছে কালো ফোঁটার মতো। হাত পা কাঁপছে, নিঃশেষ হয়ে আসছে শক্তি। কার্নিশের কোণ ধরে অঝোর বাড়িধারা ছুটছে।
গাল বেয়ে নেমে যাচ্ছে ধুলোমাখা মাটিতে। সে ছটফট করে চারপাশে তাকায়। রিচার্ড? কোথায় রিচার্ড? ঠিক তখনই আরেকটা লাথি, তলপেটে বাজ পড়ার মতো আঘাত, শরীর ধনুকের মতো বেঁকে যায়। চিৎকারে আকাশ ফাটিয়ে ওঠে। আল্লাহর দোহাই লাগে, ওকে মারবেন না, ও নিষ্পাপ। ওর কাতর কান্নার সাথে প্রতিযোগিতায় নেমেছে কাদেরের বিকট হাসি। সেই হাসির ঝংকার শয়ে শয়ে তীর হয়ে বুকে বিদ্ধ হচ্ছে। মুখের কোণে গলগল করে গড়িয়ে পড়ছে রক্ত। পেটের ভেতর মোচড় দিচ্ছে একটা অপরিসীম যন্ত্রণা। অনুধাবন হচ্ছিল জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কণ্ঠে কর্কশ গোঙানি কাপা গলায় এলিজাবেথ বলল, ও যে আমার শেষ সম্বল। কেউ নেই আমার। ছেড়ে দিন আমাদের। আমরা চলে যাব, অনেক দূরে চলে যাব। কাদের নির্বিকার। সে হঠাৎই চিৎকার করে উঠল, আসলাম? জি বস। আমার ছেলেকে কয় টুকরো করেছিল? 4 টুকরো। তাহলেই জানোয়ারের অস্তিত্ব 4 ধাপে নিঃশেষ করা হোক। আসলাম মাথা নাড়িয়ে বিকৃত হাসল। আবারও এগিয়ে গেল এলিজাবেথের দিকে। এলিজাবেথ পেট চেপে পড়ে আছে। যন্ত্রণায় ছটফট করছে মৃগীরোগীর মতো। হাত সরাচ্ছে না পেট থেকে। শেষ চেষ্টা করে আঁকড়ে ধরে আছে নিজের সন্তানকে। কিন্তু নরখাদকদের হাত থেকে কি বাঁচানো যায় তাকে? তার বেহায়া চোখ এখনও খুঁজছে কাউকে। রিচার্ড। লোকটা তো সব বিপদে ছুটে আসে, তবে আজ আসছে না কেন? কোথায় সে? কোনো দায়িত্ব নেই তার। তার রক্ত আজ রাক্ষসদের কবলে, অথচ রক্ষক কোথায়? আসলাম তার পা তুলল হাঁটু পর্যন্ত। স্থির দৃষ্টি রাখল সেই কোমল জায়গাটায়, যেখানে চুপটি মেরে আছে একটা নিষ্পাপ ফুল। যে ছিল নাই শত্রুতায়, ছিল নাই রক্তের খেলায়। আসলামের পা বজ্রের মতো নেমে এলো। পাথরের আঘাতে ভেঙে গেল নিষ্পাপ কুড়িটা। এলিজাবেথের হাত ছিটকে গিয়ে পড়ল মাটিতে। শরীর কেঁপে উঠল। তীব্র যন্ত্রণায় মাটি খামচে ধরল। ওর চিৎকার যেন পাথরের দেশে হারিয়ে গেল। কেউই শুনল না। শুধু আকাশ বাতাস তার সাথে কাঁদছে। দিগন্তজোড়া চিৎকার তুলেছে। বিজলির ঝলকানিতে মুহূর্তের জন্য আলোকিত হলো চারপাশ। সেই আলোতে দেখা গেল রক্তশূন্য এলিজাবেথের মুখ। ওর ফ্যাকাশে ঠোঁট, কপালে মৃত্যুর ছায়া। ও খোদা, রহম করো। তোমার সৃষ্টি ধ্বংস করে ফেলছে ওরা। তোমার ফুলকে বাঁচাও। সত্যিই তো ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ আসছে না কেন? সৃষ্টিকর্তা সাহায্যের হাত বাড়াচ্ছেন না কেন? কোন পাপের শাস্তি পাচ্ছে এই পবিত্র সত্তা? আর লোকটা, সে কোথায়? সে তো দক্ষিণের দমকা বাতাসের মতো হুটহাট এসে দাঁড়াতো। আজ কেন এত নীরব? সে কি পাপী বলে নিষ্পাপ ফুলকে বাঁচাতে আসছে না? এলিজাবেথ অনুভব করছে সে কিছু একটা হারিয়ে ফেলছে, অমূল্য কিছু, কিন্তু ধরে রাখতে পারছে না। আর কি হতে পারে এর চেয়ে বড় কষ্ট এক মায়ের জন্য? এলিজাবেথ শরীরের ব্যথায় কাঁদছে না, না, একটুও না। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে অবশিষ্ট শক্তি একত্র করে চিৎকার করে উঠল, এভাবে একটা মায়ের মাতৃত্বের স্বাদ ছিনিয়ে নিও না খোদা। আমার সন্তানকে নিও না তোমার কাছে। সেই সামান্য শক্তিটুকু ধরে রাখতে দিল না জানোয়ারটা। চতুর্থ লাথি। আর সেই এক আঘাতে সমস্ত দুনিয়া থমকে গেল। এলিজাবেথ অনুভব করল তার নিম্নদেশ বেয়ে উষ্ণ কিছু একটা অঝরে গড়িয়ে আসছে। শেষ অস্তিত্বের অবসান। পাপের জয়, পবিত্রতার পরাজয়। এবার আর কোনো শব্দ বের হলো না এলিজাবেথের কণ্ঠ দিয়ে। শুধু কাঁপতে থাকা হাত ধীরে ধীরে চলে গেল উরুর উপর। সেখানে তাজা রক্ত। কাপড় ভিজে গিয়েছে গাঢ় লাল রক্তে। এলিজাবেথ হাতটা তুলল, সামনে আনল। রক্ত। বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা ছড়িয়ে পড়ল। একটা অনুভূতি যা ব্যাখ্যা করা যায় না, যা অনুভব করা ছাড়া আর কোনো উপায় নেই। আঙুলগুলো ঢিলে হয়ে এলো। হাতটা পড়ে গেল মাটিতে। তাজা রক্তে ভিজে উঠল পৃথিবী। নির্মম শত্রুতার বলি হলো এক নিষ্পাপ প্রাণ। সে ছিল এক অনন্য শক্তি, এক কালজয়ী অস্তিত্ব। কেউ ভাবেনি যে সে আসবে, তবুও সে এসেছিল। কিন্তু এই নিষ্ঠুর দুনিয়া তাকে থাকতে দেয়নি। এলিজাবেথের মাথায় আবার ঘুরতে থাকে ডক্টর সাবিহার কথাগুলো।
অন্তিম মুহূর্তে শুধু নিঃস্বার্থভাবে বিড়বিড় হয়ে ওঠে, সোনা, তুমি তো অনেক স্ট্রং ছিলে। কত বাধা বিপত্তি পেরিয়ে আমরা এত দূর এসেছিলাম। তবে আজ যে তুমি চলে গেলে, খুব কষ্ট পেয়েছো বুঝি? বেহায়া চোখ আর তাকালো না এদিকে। এলিজাবেথ আর আশা করল না, লোকটার দিকেও তাকালো না। নিম্নদেশের গলগল রক্তের সাথে মিলিয়ে যাচ্ছিল ওর বাঁচার শেষ ইচ্ছেটা। আরও একবার ওর স্বপ্নটা ফজরের আজানের মতো দূরে মিলিয়ে গেল। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। নিস্তেজ হয়ে পড়ে রইল এলিজাবেথের রক্তাক্ত দেহ। আকাশ ভেঙে পড়ল। শুরু হলো এক অঝোর বৃষ্টি। আকাশও ভাগ নিয়ে নিচ্ছে ওর কষ্টের। জিপ নিয়ে চলে গেল ঘাতক শিকারীরা। আজকের এই দুর্দিনে খোলা আকাশই ছিল ওর পাশে, আর কেউই ছিল না। কেউ এগিয়ে আসেনি। বৃষ্টির পানির সাথে ভেসে যেতে থাকে রিচার্ড এলিজাবেথের অস্তিত্ব। এভাবেই যন্ত্রণা নিয়ে পৃথিবীর বুক থেকে মুছে গেল একটা পবিত্র ফুল, যে খুব করে চেয়েছিল এই নিষ্ঠুর পৃথিবীটাকে দেখতে। এই প্রথম নতুন ম্যানশনে প্রবেশ করল ন্যাসো লুকাস। তীব্র উত্তেজনায় হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দুজনেরই মুখ গম্ভীর, ভ্রুতে গভীর ভাঁজ, চোখে আতঙ্কের শীতল ছায়া। মাস্টার সাইজ বেডরুমের পাশে ছোট্ট একটা রুম। দরজায় অনবরত আঘাত করতে থাকে ওরা, অথচ ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। চারপাশ নিস্তব্ধ, যেন এক শূন্য মরুভূমির নিঃসঙ্গতা ঘিরে আছে গোটা ঘরটাকে। কাল এলিজাবেথকে দেখে স্বপ্ন সুপার শপে গিয়েছিল রিচার্ড। সেখান থেকে ফিরে এসে গভীর রাতে পরম যত্নে এই ছোট্ট রুমটা সাজিয়েছিল সে। প্রতিটা কোণায় আনন্দের আভা ছড়িয়ে আছে। বহুদিন পর এমন উচ্ছ্বাসে মত্ত হয়ে গলা পর্যন্ত মদ ঢেলে নিয়েছিল রিচার্ড। রাতের চতুর্থ প্রহরে মদের বোতলের ভিড়ে মেঝেতেই ঢলে পড়েছিল সে। দরজায় অবিরাম ধাক্কার শব্দে ধীরে ধীরে ফাটল ধরালো সেই নিস্তব্ধতার। ভারী মাথাটা ঝিমিয়ে উঠল। চারপাশ ঘোলাতে চোখের সামনে ঝিরিঝিরি কুয়াশার ছায়া। অস্পষ্ট দৃষ্টিতে হাতড়ে ফোন তুলে নিতেই মুহূর্তেই সব তন্দ্রা উধাও। স্ক্রিনে এলিজাবেথের নাম্বার থেকে অসংখ্য মিসড কল। হৃদস্পন্দন মুহূর্তেই তীব্র হয়ে উঠল রিচার্ডের। ধরফরিয়ে উঠে দরজা খুলতেই দেখতে পেল ন্যাসোয়া লুকাসের আতঙ্কিত চোখ। তাদের দৃষ্টি সংকেত দিচ্ছে তারা কোনো দুর্যোগের বার্তা নিয়ে এসেছে। রিচার্ড অস্থিরতা চেপে ধরে কঠিন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? ন্যাসোয়া লুকাস আতঙ্কিত চোখে একে অন্যের দিকে চাওয়াচাই করল। রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠছে দেখে ন্যাসো মাথা নিচু করে বলল, বস, ম্যামের উপর কাদেরের লোকেরা আক্রমণ করেছে। বুকের ভেতরটা দপ করে উঠল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকালো টাইমলাইনের চক্রে। রিচার্ড ছটফটিয়ে উঠল, শ্বাসকষে জানতে চাইল, আমার রেড ঠিক আছে? কথার মাঝেই থমকে গেল রিচার্ড। তার মন তীক্ষ্ণ হিসাবী। মগজের প্রতিটা কোষে শীতল ঝড় বয়ে গেল। শক্ত করে ঢোক গিলল রিচার্ড। গতিহীন হৃদস্পন্দন চেপে রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমার বাচ্চা? কেউ জবাব দিল না। দুজনেই যেন পালাতে চাইছে, অথচ পা টলল না। নৈশব্দে স্থির দাঁড়িয়ে রইল নতদৃষ্টি নিবিষ্ট করে। করিডোরের সামনে বিধ্বস্ত অবস্থায় বসে আছে তাকবীর। চারপাশে নির্বাক নীরবতা, অথচ তার ভেতরে চিৎকারের ঝড় বয়ে যাচ্ছে। এলিজাবেথ ভেতরে অতিরিক্ত রক্তপাতের জন্য কন্ডিশন ভালো না। ভোরের প্রথম আলো ফোটার পর আশেপাশের লোকেরা রক্তাক্ত অচেতন অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এলিজাবেথকে। ইকবাল সাহেবও একই শয্যায়। চিকিৎসা চলছে, তবে অবস্থা আশঙ্কাজনক। তাকবীর সবটা শুনেই উন্মাদের মতো ছুটে এসেছিল। বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। রেলগাড়ির ইঞ্জিনের মতো কর্কশ অস্থিরতা ছুটে চলেছে শিরা ধমনী জুড়ে, অথচ বাইরে থেকে নিঃশব্দ হতবাক। করিডোরের নিস্তব্ধতা ভেঙে কারোর ভারী পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়। তাকবীর ফাঁকা চোখে সামনে তাকালো। রিচার্ড উন্মাদের মতো দৌড়ে আসছে, আর পেছনে লুকাস আর ন্যাসো। কেবিন থেকে কিছু দূর থাকতেই দরজার উপরে জ্বলতে থাকা লাল আলো নিভে গেল। মুহূর্তের জন্যই সব কিছু স্থির হয়ে যায়।
ভেতর থেকে বেরিয়ে এলো সাদা পোশাকের একজন ডাক্তার। রিচার্ড মাঝপথেই থেমে গেল। মুখভঙ্গি একেবারে অচেনা শীতল। বরাবরের মতোই ভেতরে কি চলছে তা বোঝার উপায় নেই। তাকবীর হুড়মুড়িয়ে উঠে ছুটে গেল ডক্টরের কাছে। গলার স্বর ব্যাকুল হয়ে উঠল। ডক্টর, হাউ ইজ শি অ্যান্ড হার বেবি? ডাক্তার মুখ থেকে মাস্ক খুলল, গভীর এক শ্বাস নিল, তারপর নিচু গলায় বলল, সরি, হসপিটালে নিয়ে আসার পূর্বেই মিসক্যারেজ হয়ে গেছে। কিসের যেন এক প্রবল ধাক্কা খেল তাকবীর। 2 কদম পিছিয়ে গেল। ভারসাম্য হারিয়ে ফেলছে বাস্তবতার ধাক্কায়। রিচার্ড স্থির, একদৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ন্যাসোয়া লুকাসের মুখে বিষাদের ছায়া, তবে রিচার্ড পাথরের মতো স্থির। শুধু নীল চোখজোড়া রক্তিম হয়ে উঠেছে। যন্ত্রণার আগুন সেখানে জ্বলছে, অথচ মুখে একটা শব্দও নেই। ডাক্তার তাকবীরের দিকে ফিরে প্রশ্ন করল, ওনার হাজবেন্ড কোথায়? তাকবীর ধীর চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড তখনও নিশ্চুপ। কোনো অনুভূতি ছুঁতে পারছে না তাকে। পাশ থেকে ন্যাসো নীরবতা ভেঙে বলে উঠল, হিয়ার ইজ হি। ডাক্তার এবার রিচার্ডের দিকে ভালো করে তাকালো। গভীর দৃষ্টি বুলিয়ে গেল রিচার্ডের চেহারা আর শারীরিক গঠন জুড়ে। ফাঁকা ঢোক গিলল ডাক্তার। কিছুটা সংকোচে পড়েছে। শান্ত স্বরে বললেন, মেন্টালি প্রিপেয়ার থাকুন। জ্ঞান ফেরার পর আপনার ওয়াইফ অনেক অস্থির হয়ে পড়তে পারে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীর খুবই উইক। জ্ঞান ফিরতে সময় লাগবে। শক্ত থাকুন। রিচার্ড কোনো প্রতিক্রিয়া দিল না। সেই মুহূর্তে তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। স্ক্রিনে লেখা, সন্তান হারানোর শোক একসাথে পালন করি। কেমন? রিচার্ড মেসেজটি দেখে এক মুহূর্তের জন্য স্থির রইল। অতঃপর নিঃশব্দে ফোনটি পকেটে রেখে দিল। একবার শুধু কেবিনের দিকে তাকালো। সেখানে এলিজাবেথ শায়িত আছে নিঃশ্বাস সংজ্ঞাহীন অবস্থায়। এক পলক চেয়ে জমে থাকা পা চালিয়ে পেছন ফিরে হাঁটতে শুরু করলো রিচার্ড। ডাক্তার পেছন থেকে ডেকে উঠল, একটা ব্যাপার আপনাদের জানানো দরকার। রিচার্ড থামল, কিন্তু ঘুরল না। ডাক্তার গম্ভীর কণ্ঠে বলল, আপনাদের দ্রুত একজন কিডনি ডোনার খুঁজতে হবে। আপনার ওয়াইফের এক কিডনিতে টিউমার ধরা পড়েছে। যথাসময়ে অপারেশন না করালে ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদিও এই অবস্থায় এখনই অপারেশন করা সম্ভব নয়, কিন্তু খোঁজ শুরু করে দিন। ওনার ব্লাড গ্রুপ খুবই রেয়ার। যখন শারীরিকভাবে সুস্থ হবে, ট্রমা কাটিয়ে উঠবে, তখনই অপারেশন করাতে হবে। রিচার্ড একটুও সাড়া দিল না। এসব কথাও কোনো প্রতিক্রিয়া জাগাতে পারছে না ওর ভেতরে। নিঃশব্দে হাঁটতে শুরু করলো আবার। লুকাস আর ন্যাসো বিস্মিত চোখে চেয়ে আছে রিচার্ডের যাওয়ার পানে। সন্ধ্যার নিবিড় আধারে জ্ঞান ফিরল এলিজাবেথের। তাকবীর পাশেই ছিল। নিঃশব্দ প্রতীক্ষায় দুঃস্বপ্নের মতো আটকে থাকা কিছু সত্য মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। ডাক্তারের প্রতিটা বাক্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল তার বোধ, হৃদয়, আত্মা। ভয়, অপরাধবোধ আর বেদনাবৃত লজ্জায় শ্বাস ভারী হয়ে আসছিল বারংবার। সে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভালো রাখার, আজ কি মুখে দাঁড়াবে তার এলোকেশির সামনে? পিটপিট করে চোখ খুলল এলিজাবেথ। কোমরের নিচে নিঃসীম শূন্যতা। কেমন যেন অনুভূতিহীন, অস্তিত্বহীন। ব্যথার ধাক্কায় শরীর অবশ হয়ে আছে। সিলিংয়ের শীতল সাদার দিকে স্থির চেয়ে থেকে স্যালাইনের নীলাভ তরলে ভিজে থাকা হাতটা কাঁপতে কাঁপতে নামালো পেটের উপর। আলতোভাবে রাখল তলপেটে। একটা দীর্ঘ নিঃশ্বাস। তারপর ফিসফিস করে ফেটে বেরোলো শব্দ, ও নেই, তাই না? তাকবীর নির্বাক। ঠোঁট কাঁপল, অথচ কোনো শব্দ বেরোলো না। শুধু শক্ত করে চোখ বুঝল। এলিজাবেথও চোখ বন্ধ করল ধীরে। নৈশব্দের আড়ালে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল শত্রুর রক্ত। তবুও চিবুকের রেখায় এক ফোঁটা দ্বিধাও নেই। ওরা কারা ছিল? তাকবীরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। ফোঁস শব্দে ছিঁড়ে গেল নীরবতা। রিচার্ডের শত্রু। সাউথ ইস্ট কোম্পানির মালিক কাদেরের ছেলেকে খুন করেছিল রিচার্ড। সে এসেছিল? তাকবীর সংক্ষিপ্ত জবাব দিল, এসেছিল, তবে চলে গেছে।
এলিজাবেথের বুকের ভেতর দাউ দাউ করে উঠল আগুন। ওনাকে আসতে বলুন, এক্ষুনি বলুন। ওনাকে জবাব দিতে হবে। তাকবীর স্থির চোখে চেয়ে রইল। কিসের জবাব? এলিজাবেথের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ করেই চিৎকার করে উঠল, ওই লোকটাকে জবাব দিতে হবে। কেন তার পাপের শাস্তি পেল আমার সন্তান? এলোকেশী, শান্ত হও। কিন্তু শান্তি কোথায়? বুকের ভেতর যে রক্তাক্ত কান্না, সে কি এত সহজে বশ মানে? এলিজাবেথ পাগলের মতো ছটফট করতে লাগলো। হাউমাউ করে কেঁদে উঠল। এক বুক শূন্যতার মধ্যে নিজেকে উন্মূল করে দিতে চলল। হাতের ক্যানুলা ছিঁড়ে ছুঁড়ে ফেলল মেঝেতে। চুয়ে চুয়ে নেয় গলগলিয়ে রক্ত গড়িয়ে নামল ওর হাত বেয়ে। বুকে বিছানায়। সে বাধ্য, তাকে জবাব দিতেই হবে। তার পাপের বলি কেন হলো আমার সন্তান? তাকবীর ছুটে গেল এলিজাবেথের দিকে। রক্তাক্ত হাতটা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু পারেনি। এলিজাবেথের বেপরোয়া ছটফটানিতে বারবার পিছলে যাচ্ছে সে। এলিজাবেথের কান্না দমকে আসছে। ক্লান্ত পথিক দীর্ঘ পথের শেষে হাঁপিয়ে উঠেছে, তবুও থামতে পারছে না। প্রতিটা চিৎকারে তীব্র হয়ে উঠছে ওর অভ্যন্তরীণ যন্ত্রণা। পেটের গভীরে যেন ছুরির আঘাত, তবুও গলা ছেড়ে কাঁদছে। তার সন্তান কোথায় হারিয়ে গেল সে? যে ছিল তার আলো, তার শেষ অবলম্বন, তার অস্তিত্বের একমাত্র উপাখ্যান। সেই ছোট্ট বুকটা কেড়ে নিল কে? কোন নরপিশাচের লোভ এত অন্ধ হয়ে উঠল? সে ঠোঁট কাঁপতে কাঁপতে আহাজারি করে উঠল, আমার ফুলটার প্রতি সবার এত লোভ কেন ছিল? কেন? তাকবীর আবারও ছুটে গিয়ে এলিজাবেথের রক্তাক্ত হাত আঁকড়ে ধরতে চাইল, তবে এবারও পারে না। এলিজাবেথের অস্থির বিধ্বস্ত ছটফটানি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এলিজাবেথের সকল কান্না হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে। প্রতিটা চিৎকার শরীর কাঁপিয়ে দিচ্ছে। পেটের গভীরে ব্যথার ঝড় তুলছে, তবুও এলিজাবেথ থামল না, থামতে পারে না। আমি কি নিয়ে বাঁচব? তাকবীরও কষ্ট পাচ্ছিল। শুধু এলিজাবেথ নয়, বুকের ভেতর অগ্নিকুণ্ড জ্বলছিল তারও, সেই শিশুটির জন্য। ডাক্তারের শেষ কথাগুলো এখনও কানে বাজছিল। প্রতিধ্বনির মতো ধাক্কা দিচ্ছে আত্মায়। কথা আটকে গেলেও তাকবীর বলল, এলোকেশী, পাখি আমার, প্লিজ শান্ত হও। তোমার শরীর ভালো নেই। সন্তানহারা মাতার যন্ত্রণার কাছে এই শব্দগুলো ঠুনকো তুচ্ছ। এলিজাবেথ হিংস্র গর্জনে কাঁপিয়ে তুলল দেয়াল। সন্তান হারিয়েছি আমি। এই দুনিয়ার কেউ বুঝবে না আমার কষ্ট। কারোর সামর্থ্য নেই বোঝার। সন্তানহারা মায়ের বুকের যন্ত্রণা ভাষায় বাঁধা যায় না। আপনারা শুধু সান্ত্বনা দিতে পারবেন, তবে মায়ের মন থেকে সন্তানের শূন্যতা কখনোই দূর করতে পারবেন না। কাউকে লাগবে না আমার, দূরে থাকুন সবাই আমার থেকে। এলিজাবেথ পাগলের মতো চুল টেনে ধরে হাঁপাতে লাগলো। বুকের ভেতর আগুন আরও প্রজ্বলিত হলো। হঠাৎ করে আবারও চিৎকার করে উঠল, ওই লোকটা কেন আসেনি? কেন আসেনি সে? সেই খুনি, আমার সন্তানের খুনি, নিজের সন্তানের খুনি। ওর গগনবিদারী চিৎকারে করিডোরে ভিড় জমে, কাঁদছিল সবাই। তাকবীরের চোখও টলমল করছিল। সে পারছিল না এই ভগ্ন হৃদয়কে শান্ত করতে। সত্যিই তো, যার সব হারিয়ে গেছে তাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? এলিজাবেথের বিক্ষুব্ধ চিৎকার প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল হাসপাতালের প্রতিটা কোণায়। বারবার হাত বুলিয়ে যাচ্ছিল সে নিজের পেটে। একদিন আগেও সেখানে প্রাণ ছিল, আলো ছিল, উষ্ণতা ছিল। আজ কেন নিঃস্ব? এলিজাবেথ তাকবীরের হাত আঁকড়ে ধরল। নিষ্পেষিত কণ্ঠে অঝরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও ভালো মানুষ, আমি আপনাকেও মাফ করে দেব। আপনার স্যারেন্ডার করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু আমার সন্তানকে ফিরিয়ে দিন, আমি সব ভুলে যাব। অনেক দূরে চলে যাব ওকে নিয়ে। ওকে ফিরিয়ে দিন না, আমি কিভাবে বাঁচব ওকে ছাড়া? তাকবীরের গলা কাঁপল। ও আর আসবে না এলোকেশী, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ও আর আসবে না। এই শব্দগুলো যেন বজ্রাঘাত হয়ে এলো। এলিজাবেথ ছিটকে দূরে সরে গেল। চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে আসে।
ঠোঁট কাঁপার সাথে পুরো শরীর শিউরে উঠল। ও না থাকলে আমি থাকবো কি করে, বিড়বিড় করে। বলেই স্ট্রেচারের পাশে ছোট টেবিল থেকে সিজার তুলে নিল এলিজাবেথ। তাকবীর বিদ্যুৎ গতিতে ছোঁ মেরে ওর হাত থেকে সিজার কেড়ে নিল। শক্ত করে বুকে চেপে ধরল এলিজাবেথকে। ভাঙা পৃথিবীর শেষ আশ্রয় পেয়ে এলিজাবেথ থমকে গেল। আঁকড়ে ধরল তাকবীরের পাঞ্জাবি। মুঠোর জোরে তার সকল অস্থিরতা প্রকাশ পেল। ভাঙা কণ্ঠে চিৎকার করতে থাকে, আমি পারিনি আমার সন্তানকে রক্ষা করতে, ব্যর্থ মা, আমি ব্যর্থ। তাকবীর ওর মাথাটা শক্ত করে চেপে ধরল বুকে। তার নিজের চোখেও অশ্রু থেমে থাকল না। দরজার দিকে তাকাতেই সবাই দ্রুত সরে গেল। নীরবে রেখে গেল এলিজাবেথকে তার অসীম শূন্যতার মাঝে। নিজেকে শক্ত করো এলোকেশী, তোমাকে ঠিক থাকতে হবে। এলিজাবেথ আবারও ভেঙে পড়ল। ওর বুক ফাটা আর্তনাদে হাসপাতালের দেওয়াল কেঁপে উঠছে। ও খোদা, তুমি কেন দিলে না আমার ডাকে সাড়া? কেন নিয়ে গেলে আমার বুকের ধনকে? কিসের অভাব ছিল তোমার, যার ঘাটতি পূরণ করলে আমার সন্তানকে কেড়ে নিয়ে? তাকবীর ইশারা করতেই নার্স ইঞ্জেকশন নিয়ে এলো। এলিজাবেথ খেয়ালই করল না সেসব কিছু। সে কান্নার স্রোতে ভাসছিল, অভিমানের বন্যায় নিজেকে ভাসিয়ে দিচ্ছিল। তার প্রতিটা বাক্য হাসপাতালের শীতল দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ধাক্কা খাচ্ছিল বারবার। ও খোদা, এত কঠোর তুমি কি করে হলে? আমার বুক ফাটা কান্না কি পৌঁছায়নি তোমার আরশে? কিসের অভাব ছিল আমার ভক্তিতে? ইয়া রব, ফিরিয়ে দাও ওকে। আমি ওকে একটু ছুঁতে চাই, একটু অনুভব করতে চাই। নার্স নিঃশব্দে এগিয়ে এসে পেছন থেকে সুইটা গেঁথে দিল এলিজাবেথের কাঁধে। মুহূর্তেই ঝাঁকি খেল শরীরটা। ধকধক করতে লাগলো শিরাগুলো। তাকবীর রক্ত গরম চোখে তাকাতেই নার্স দ্রুত পিছু হটে বেরিয়ে গেল কেবিন থেকে। এলিজাবেথের আঙুলের বাঁধন ঢিলে হয়ে এলো। চোখে নেমে এলো গভীর ঘুমের ছায়া। তাকবীর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আস্তে করে ওকে বালিশে শুইয়ে দিল। তবুও এলিজাবেথের ঠোঁট নড়ছিল। অস্পষ্ট অথচ শীতল এক প্রতিজ্ঞায় বলছিল, কেউ বাঁচবে না, কাউকে ছাড়ব না আমি। ম্যানশনের খাড়া দুর্গের মতো প্রাচীরের ফাঁক দিয়ে ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিশছে। নিচে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডদের চোখে ভয়। কারোরই সাহস নেই উপরে যাওয়ার। ধ্বংসের শব্দ উঠে আসছে মাস্টার বেডরুমের পাশের ছোট ঘরটা থেকে। সেখানে গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত বেপরোয়া তাণ্ডবে মেতেছে। যে পুরুষ মুখে কোনো অনুভূতি প্রকাশ করতে জানে না, সেই নিঃশব্দে ভালোবাসায় নিজের হাতে সাজিয়েছিল সন্তানের ঘর। ছোট ছোট খেলনা, নরম তুলতুলে কুশন, রঙিন পর্দায় ঘেরা এক স্বপ্নময় আশ্রয়, যেখানে তার শিশুটি হাঁটবে, হাসবে, তার প্রথম কথাগুলো উচ্চারণ করবে। অথচ আজ সেই ভালোবাসার ঘরই রিচার্ডের ক্রোধের আগুনে ছাই হয়ে যাচ্ছে। ঠিক যেমন করে স্বপ্ন পড়ে যায় কঠিন বাস্তবতার দহন জ্বালায়। রাত 11টার পর সাধারণত সব সুপার শপ বন্ধ হয়ে যায়। স্বপ্ন সুপার শপও তার ব্যতিক্রম ছিল না। রিচার্ড যখন সেখানে পৌঁছেছিল শাটার তখন নামানো, কিন্তু সময়ের সীমারেখা কে ঠিক করে? রিচার্ডের নিয়ম আলাদা। পরবর্তীতে রিচার্ডের গার্ডরা গিয়ে ম্যানেজারকে তুলে নিয়ে আসে। পোষ স্বভাবের মানুষটা ছিল সেরা জিনিস বেছে নেওয়ার পক্ষে। নিজের সন্তানের জন্য সে সবচেয়ে রুচিশীল জিনিসগুলোই কিনেছিল। মুখে শুধু ছেলে ছেলে করলেও কেনাকাটা করেছিল উভয়ের জন্যই, ছেলে এবং মেয়ে। সন্তানের প্রতি তার ভালোবাসায় কোনো বিভাজন ছিল না, শুধু ছিল কালো অতীত। সবশেষে ম্যানশনে ফিরে নিজের হাতে সাজিয়ে তুলেছিল সেই ছোট্ট ঘরটা, যা ছিল তার সন্তানের জন্য। প্রতিটা কোণে ছিল যত্নের ছোঁয়া, প্রতিটা সাজসজ্জায় ভালোবাসার ছাপ। বাগানবাড়ির মতো নতুন ম্যানশনের উপরে শুধুমাত্র রিচার্ডের জন্য মাস্টার বেডরুম তৈরি করা হয়েছিল। পরবর্তীতে আবার রিচার্ড বেডরুমের পাশে ছোট একটা রুম বানায়। তখনও সে জানত না তার সন্তান আসতে চলেছে দুনিয়ায়। জানার পর সেখানে তৈরি করেছিল এক টুকরো ডিজনিল্যান্ড, একটা ছোট্ট রঙিন স্বপ্ন। সেখানে কি ছিল না?
পুতুল খেলনা, নরম কম্বল, ঝলমলে জুতো, কাঠের তৈরি ছোট্ট একটা ঘর, গেমিং স্পট, আরও কত কী। কিন্তু যা সবচেয়ে বেশি ছিল তা হলো ভালোবাসা। এখন সেই স্বপ্ন দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখায় পুড়ছে ছোট ছোট খেলনা, নরম মোজা, সযত্নে রাখা সব কিছু। রিচার্ড দাঁড়িয়ে আছে দরজার সামনে, শূন্য চোখে দেখছে নিজের সাজানো ভালোবাসাকে ছাই হয়ে যেতে। বাইরে যে আগুনটা জ্বলছে তার চেয়েও দ্বিগুণ আগুন জ্বলছে তার ভেতরে। ধ্বংস, প্রতিশোধ আর এক শূন্যতার আগুন। ন্যাসো আর লুকাস ছুটে আসে ম্যানশনের দিকে। হসপিটাল থেকে রিচার্ড ওদের রেখেই চলে গিয়েছিল। পরে ওরা আর অনুসরণ করেনি, বরং গিয়েছিল আসলামকে ধরতে। আসলাম বর্ডার ক্রস করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গার্ডদের কল পেয়ে দ্রুত ফিরে আসে তারা। ম্যানশনের ভেতরে পা রেখে উপরের দিকে তাকিয়ে আটকে ওঠে। আগুন ক্রমশই ছড়িয়ে পড়ছে। ধোঁয়ায় চারপাশ কালো হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পুরো জায়গাটা গ্রাস করবে লেলিহান শিখা। রিচার্ড দাঁড়িয়ে আছে দরজার সামনে, অটল, অচঞ্চল, অবিচল প্রাচীরের মতো। পেছন থেকে ওকে দেখে মনে হচ্ছে রক্ত মাংসের মানুষ নয়, এক নিস্তেজ রোবট, যার ভেতরটা আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ন্যাসো আর লুকাস ছুটে গিয়ে স্টোররুম থেকে গ্যাস নিয়ে উপরে গিয়ে আগুন নেভাতে শুরু করলো। ওদেরও বুক ভিজে যাচ্ছিল সুন্দর স্মৃতিগুলোকে পুড়তে দেখে। রিচার্ড ক্লান্ত পায়ে গেল বেডরুমে। দেয়ালে ঝুলে থাকা এলিজাবেথের ছবিটাতে এক মুহূর্ত তাকিয়ে থাকলো। অতঃপর নিজের পাসপোর্ট নিয়ে কেবিনেট থেকে একটা ব্যাগ কাঁধে চাপিয়ে বেরিয়ে গেল পৈশাচিক প্রতিশোধের স্পৃহায়। নিচে নামতেই গার্ডরা তাড়াতাড়ি সরে গেল। লুকাস আর ন্যাসো আগুন নেভাতে সফল হলো। রিচার্ডের কাঁধে থাকা ব্যাগ দেখে ওরা শিউরে উঠল। দ্রুত রিচার্ডের পিছু নেয়। বস, আমরা আসছি। রিচার্ডের কাট জবাব, নো। ন্যাসো ব্যগ্র কণ্ঠে বলল, বস, এই মিশনে আমরাও থাকতে চাই। আপনার প্রয়োজন আমাদের সাহায্যের। রিচার্ড থামল, তবে পেছন ঘুরে তাকালো না। ওর সমুদ্রনীল চোখ দুটোতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। ভয় পেয়ে পিছিয়ে গেল ওরা রিচার্ডের বিদ্যুৎ বেগের চাহনি দেখে। হিংস্রতার প্রভাবে রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক বুনো ষাঁড়ের মতো গর্জে উঠল প্রলয়ের আগাম বার্তা দিয়ে। এক নিকৃষ্ট পাপিষ্ঠা নারীর জন্য যদি আমি জানোয়ারে পরিণত হতে পারি, তবে নিজ সন্তানের জন্য গোটা পৃথিবীকে রক্তে ভিজিয়ে তার প্রতিটা শ্বাস চূর্ণ করে ফেলতে পারে এই রিচার্ড কায়নাত। অতঃপর আর এক মুহূর্ত সেখানে স্থির রইল না সে। ন্যাসো লুকাসের কানের পাশ দিয়ে যেন ধ্বংসের হিমশীতল হাওয়া বয়ে গেল। কানে বাজতে থাকে সাইরেনের হাহাকার আর ছিন্ন ভিন্ন ধ্বনি। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেল কাপিলা। দাম, প্রতিপত্তি, নিরাপত্তার শীর্ষে থাকা এই স্থানে ঢোকার অনুমতি পাওয়া মানে এক বিশেষ পরিচয়ের স্বাক্ষর। কিন্তু আজ এক অচেনা আগন্তুক তার নিজস্ব নিয়মেই প্রবেশ করছে। সুঠাম দেহ, দৃষ্টিতে তীব্রতা, চলনে এক ধরনের গর্জনময় আত্মবিশ্বাস। আপাদমস্তক তার কালোতে আবৃত। সুঠাম গঠনে কালো চামড়ার জ্যাকেট, পেশিবহুল হাতে গ্লাভস, চওড়া তামুক মাস্কে আর চোখে কালো সানগ্লাস, সেই সাথে মাথায় ক্যাপ। কালো মুখোশের অন্তরালে চাপা পড়ে আছে রক্তখেকো উন্মাদনা। অধর কোণে লেগে আছে হিংস্রতার তীব্র দাহ। প্রবেশদ্বারে নিরাপত্তা কড়াকড়ি। মেটাল ডিটেক্টর গেটের সামনে দাঁড়াতেই গার্ড এগিয়ে আসে। উগ্র বিক্রম একটু দ্বিধা না করে দুই হাত ছড়িয়ে দিল, নিজেই নিজেকে উন্মোচন করে। সেই সঙ্গে তার চোখের কোণে এক চাতুর্যের ঝলক। ধূর্ততা দৃষ্টিতে দ্রুত এক নজরে চারপাশ পরখ করে নেয়। সময়ের কাঁটার প্রতিটা সেকেন্ড তার হাতে বন্দী হলো। ভিড়ের মাঝে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদৃশ্য গোয়েন্দা নজরদারি। সেই ধ্বংসযজ্ঞ ধীর পায়ে প্রবেশ করে ভেতরে। ক্ষণিকের মধ্যেই সে নিঃশব্দ ছায়ায় বিলীন হয়ে যায় সকলের মাঝে, অশুভ ছায়ার মতো। ঠিক সেই মুহূর্তে হোটেল প্রাঙ্গণ কেঁপে উঠল হেলিকপ্টারের গম্ভীর গর্জনে। বিরতিহীনভাবে হেলিকপ্টারটা উড়ে গেল আকাশপথে। রুফটপে আছড়ে পড়ে একটা কালো ব্যাগ। চারপাশে আছড়ে পড়ল রক্তহীন আতঙ্কের দাবানল, অতল অন্ধকার। বাতাসেও শ শ করতে থাকে শ্বাসরুদ্ধকর হিংস্রতা।
খেলা শুরু হয়ে গেছে। শুরু হলো রক্তাক্ত সংগ্রাম, মৃত্যুঞ্জয়ী সংকল্প। লেটস বিগিন। নাও দ্য কিলিং মেশিন ইজ অন দ্য গ্রাউন্ড। স্বতঃস্ফূর্ত অথচ সুসংযত রক্তপিপাসু কর্ধের দাবানলে দগ্ধ হয়ে সে এগিয়ে চলছে। প্রতিটা পদক্ষেপে মাটির বুকে ছাপ ফেলে। তবুও নরখাদকের মাঝে নেই তাড়াহুড়ো, নেই অপার স্থিরতা। পায়ের গতিতে স্বয়ংক্রিয়তা বজায় রেখে অবিচল নির্মম গতিতে এগিয়ে যাচ্ছে সে, স্বয়ংক্রিয়ভাবে দেহ থেকে প্রাণ কেড়ে নেওয়ার বর্বর উল্লাসে মাতোয়ারা হতে। চারপাশের প্রতিটা ছায়া, প্রতিটা চলমান প্রতিচ্ছবি তার শীতল শাপদদৃষ্টি এড়িয়ে যেতে পারছে না। পথ চলতে চলতে সূক্ষ্মভাবে সে মেপে নেয় সিসিটিভির নজর, পথচারীদের অসচেতন দৃষ্টি এবং সুযোগের ক্ষণ। নিপুণ দক্ষতায় সে গলে যায় ব্যস্ততার ছদ্মবেশে, ঢুকে পড়ে স্টাফ ওয়াশরুমে। সেখানটা একদমই নির্জন, নীরব, নিরাপত্তাহীন। দেয়ালে ঝোলানো সাদা কাচের সামনে দাঁড়ায় সে। অতপর এক অপ্রতিরোধ্য শ্বাসে খুলে ফেলে মুখোশ। ঝলসে ওঠে উজ্জ্বল আলোর নিচে তার মুখশ্রী। প্রজ্বলিত প্রতিহিংসার লেলিহান শিখায় দগ্ধ। সে নীলাভ গভীর চোখ জোড়ায় সাগরের অতল গভীর থেকে উঠে আসা দানবীয় প্রবলতা আবিষ্ট ধ্বংসপ্রবণ। সময় নষ্ট করে না সে। সুচারু দক্ষতায় হাত থেকে খুলে নেয় ঘড়ি, ফের ঠান্ডা নির্লিপ্ততায় সেটার কাচের অংশ খুলে আনে। অতপর অপার পরিকল্পনা অনুযায়ী নির্দয় নিপুণতায় সিঙ্কের ধাতব প্রান্তে ঘষতে ঘষতে কাজটাকে তীক্ষ্ণ ত্রিভুজে রূপ দেয়। কুয়াশাচ্ছন্ন চোখে নয়, বরং অবিচল সিদ্ধান্তের সৃষ্টি হয় সেই অস্ত্র, ক্ষুদ্র কিন্তু মরণধারী। সোজা হয়ে দাঁড়ায় সে। আয়নায় নিজের প্রতিবিম্বের চোখে চোখ রাখে। সেখানে দোল খাচ্ছে এক দুর্দমনীয় ঘূর্ণিঝড়, প্রতিশোধ তাণ্ডব এবং এক ভয়ালো অবিনাশী শপথ। এলিভেটরের ৪৫ বোতামে চাপতেই যন্ত্রণা শুরুর সিগন্যাল বাজল। নিস্তব্ধ যান্ত্রিক গতিতে এলিভেটর উঠে গেল শূন্যে। পলকের ভেতর থেমে গেল গন্তব্যে। দরজা খোলার শব্দে কালো পোশাকধারী গার্ডরা কাঁধে অস্ত্র তুলে নিল। চোখে স্নায়ু টান টান সতর্কতা। এই ফ্লোর সংরক্ষিত, সুরক্ষিত, নিষিদ্ধ। এখানে অন্যদের প্রবেশ নিষেধ। অনুমতির তোয়াক্কা না করাই মৃত্যুর নিমন্ত্রণ। দরজা খুলতেই ধাতব শব্দ প্রতিধ্বনিত হলো। সামনে টান টান হয়ে দাঁড়িয়ে আছে এক দানবীয় উপস্থিতি। রক্তের মতো গভীর দৃষ্টি, নিঃসঙ্গ পাথরের মতো শীতল অভিব্যক্তি। এক মুহূর্ত লাগলো না চেনায় এই প্রেতাত্মাকে। সে রিচার্ড কায়নাত, নিখুঁত নৈরাজ্যের স্থপতি, অস্ত্রধারীদের জন্য এক দুঃস্বপ্ন। তার এই দুঃসাধ্য অস্তিত্বই ঘোষণা করছে এখানে শাসকের শাসন টিকে থাকবে না। আগুনের পথে শুধুই ছাই লেখা থাকবে। এলিভেটরের মুখপ্রান্তে উপস্থিতি গার্ডদের রক্তে কাঁপন ধরালো রিচার্ডের করালো দৃষ্টি। কালো পোশাকধারী ছায়াগুলো মুহূর্তেই সতর্ক হয়ে আঙুল ট্রিগারে চেপে বসালো। দেহে তীক্ষ্ণ প্রস্তুতি নিয়ে সবাই বিদ্যুৎ বেগে আক্রমণ করতে আসে। তবে যে দাঁড়িয়ে আছে দরজার ওপারে সে মৃত্যুকেও ভয় পায় না। রক্তধূসর চোখ, সুনির্মম অভিব্যক্তি, বুলেটের চেয়েও ঠান্ডা মন। সে রিচার্ড কায়নাত, গ্যাংস্টার বস, নৃশংসতার সম্রাট, সন্তানহারা নির্ভীক পিতা। গার্ডদের নিকটবর্তী হতেও সময় নিল না রিচার্ড। নিঃশব্দ এক শিকারীর ক্ষিপ্ততায় ঝাঁপিয়ে পড়ল। প্রথম গার্ড বুঝতে পারার আগেই তার অস্ত্র ছিনিয়ে গলায় ছুরি বসিয়ে দিল কলার বনে। স্টিলের ঠান্ডা ধারালো ফলা মাংস ছিঁড়ে প্রবেশ করল হাড় পর্যন্ত। গার্ডের চোখ বিস্ফোরিত হলো, মুখ দিয়ে বেরিয়ে এলো উষ্ণ তরল। গলা থেকে বুদবুদ উঠতে উঠতে রক্ত উগরে দিল সে। দ্বিতীয় জনের হাতে বন্দুক উঠতে না উঠতেই রিচার্ডের আঙুল তার কবজিতে গ্রিপ করল। একটানে মোটকে দিল হাড়। বিকট ক্রাঞ্চিং শব্দে কাচের দেয়াল কেঁপে উঠল, সঙ্গে ভেসে এলো মর্মান্তিক চিৎকার। তৃতীয়জন ট্রিগার চেপে ধরতে গিয়েও পারেনি। তার রিবকেজে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল রিচার্ডের হাঁটু। বুকের হাড় ধসে গেল ভেতরে। বাতাসের জন্য হাঁসফাঁস করতে করতে সে পেছনে গড়িয়ে পড়ল। দ্বিতীয়বার নিশানা লাগানোর সুযোগ দিল না রিচার্ড। পিঠে ছুরি ছুঁড়ে দিল। স্টিলের ফলা ঘাড়ভেদ করে গলা দিয়ে বেরিয়ে এলো। গলিত রক্তের উষ্ণ প্রবাহে করিডোর রঞ্চিত হলো।
মুহূর্তের মধ্যে চারপাশ লাশের স্তূপে রূপ নিল। নিখুঁত দক্ষতায় একের পর এক ঝরে পড়ল দেহগুলো, প্রতিটাই নিঃশব্দ মৃত্যুর কবলে। অস্ত্রবিহীন লড়ে গেল সে একঝাঁক শত্রুর সাথে। রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল, তার হাতে এখনো রক্তমাখা ছুরি, মুখে অচেনা প্রশান্তি, চোখে অবিশ্বাস্য শীতলতা। ছুরি থেকে পড়তে থাকা রক্তের টপ টপ শব্দের সাথে নরকের কষাই হেঁটে যাচ্ছে। ৪৫ তলা আজ দোজকের দরজা খুলে দিয়েছে। রিচার্ড ধীর পায়ে এগোতেই সামনে থেকে নতুন শকুনের পাল অস্ত্র তুলে ঝাঁপিয়ে এলো। মুখে তাদের নির্মম উদাসীনতা, চোখে শীতল হত্যার খিদে। অর্ধশতাধিক বন্দুক তার দিকে তাক করা, ট্রিগার চাপতে বাকি মাত্র একটুখানি। কাদেরের লোকেরা, কাদের জানে তার সময় ফুরিয়ে এসেছে। সে যা করেছে এতে তার আর আশ্রয় হবে না ধরণীতে। একবার যদি রিচার্ড পৌঁছে যায় এখানে, সব শেষ। তাই তো এত সুরক্ষা, এত পাহারা। পুরো ৪৫ তলা আজ তার ব্যক্তিগত দুর্গ। তবুও বুকের গভীরে একটাই আতঙ্ক চেপে বসেছে। যদি রাবণের পালের মাঝ থেকে এক উগ্র মেজাজি চেঁচিয়ে উঠল, রাজার রাজত্ব শুধুমাত্র তার রাজ্যেই, আজ সাথেও নেই কেউ, এবার তোর লাশ ফিরবে ইতালি। অকস্মাৎ রিচার্ড পিছু হটল, ছুটে পালাতে শুরু করল। গার্ডদের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। এই লোকের জন্য কাদের এত টাকা ঢেলেছে, একটা কাপুরুষ যে ভয় পেয়ে পালাচ্ছে। তারা ধাওয়া দিল পিশাচের ক্ষুধায়, তাদের বুটের ভারী আঘাতে করিডোর কেঁপে উঠল। চারদিকে শুধু একটাই শব্দ, ধ্বংসের পূর্বাভাস। রিচার্ড ছুটছে, তবে তার দৌড়ে অস্থিরতা নেই, আতঙ্ক নেই, বরং নিখুঁত হিসাবে এক কৌশলী স্থিরতায় ছুটছে আঁকাবাঁকা ভাবে, যাতে করে বন্দুকের ঝাঁজ এসে তার গায়ে না লাগে। রিচার্ড এক দৌড়ে ছুটে গেল রুফটপে, দরজার অন্তরালে লুকিয়ে পড়ল। পায়ের শব্দে, ভারী বাতাসে তীব্র উত্তেজনা। মুহূর্তের মধ্যে ঘাতক প্রহরীরা তার পিছু পিছু ছুটে এলো রুফটপে, বন্দুকের লক খুলে একদম তৈরি হয়ে। সবাই রুফটপে পৌঁছানো মাত্রই রিচার্ড আড়াল থেকে বেরিয়ে নিঃশব্দে দরজা বন্ধ করে দিল। মুখে তার অদ্ভুত এক নিঃসঙ্গ হাসি। ছাদের বাতাসে নিকোটিনের ধোঁয়া ছড়িয়ে পড়ল তার হাতে ধরা সিগারেট থেকে। বিপদের সম্মুখেও সে নিরেট ঠান্ডা। হাতে শক্ত কাঠের ডান্ডা দুলিয়ে একপাশে দাঁড়ালো, দেয়ালে পিঠ ঠেকিয়ে। রিচার্ড জানত নিচে সংঘর্ষে জড়ানো মানেই পুরো ঘটনা প্রকাশ্যে চলে আসা, আর এতে তার আততায়ী পরিকল্পনা ধুলোয় মিশবে। আজ সে ক্ষমতার প্রদর্শনী করতে আসেনি, এসেছে নিখাত নৃশংসতার বিভীষিকা ছড়াতে। এসেছে সন্তানের হত্যার প্রতিশোধে রক্তরঞ্চিত অধ্যায় লিখতে। এভরিওন ইজ এ গ্যাংস্টার আনটিল দ্য রিয়াল গ্যাংস্টার অ্যারাইভস। শব্দটা বাতাসে কাঁপন তুলল। মুহূর্তেই শিকারের মতো পিছিয়ে এলো ঘাতকেরা। তাদের প্রশিক্ষিত মস্তিষ্ক প্রথমবারের মতো আতঙ্কের স্বাদ পেল। রিচার্ড ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে দিল সুদূরে, চোখে জ্বলে উঠল দানবীয় আলো। স্থবির মস্তিষ্ক হঠাৎই প্রতিশোধ জর্জরিত পৈশাচিক সত্তায় বিদীর্ণ হল। স্বকীয়তার শৃঙ্খল চূর্ণ করে আদিম হিংস্রতায় অগ্নিশ্বাস ছড়িয়ে গর্জে উঠল সে, বিভীষিকাময় দানবের মতো। হিংস্র শিকারী কখনো ঝোঁক বেঁধে চলে না। সে যে জঙ্গলে পা রাখে সেখানেই সে রাজত্ব প্রতিষ্ঠা করে, নিঃসঙ্গ কিন্তু অজেয়। আর কোনো অপেক্ষা নয়, এক ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল রিচার্ড। প্রথমজনের কণ্ঠনালী লক্ষ্য করে ডান্ডার তীব্র আঘাত করতেই গলা ভেঙে চিৎকারটা থেমে গেল মাঝপথে। ঝাঁঝরা হয়ে গেল তার শ্বাসনালী। অন্যজন বন্দুক তুলতে গেলে রিচার্ড দড়ির মতো পাক খেয়ে তার কবজি মুচড়ে দিল। হাড় ভাঙার শব্দ বাতাসে প্রতিধ্বনি তুলল। দেহের ভাঙনে ধাতব মেঝেতে লুটিয়ে পড়তেই রিচার্ড তার মাথা দুই হাত দিয়ে চেপে ধরে এমন জোরে শক্ত টাইলে ঠুকল যে খুলিটা চির ধরে ছত্রখান হয়ে গেল। ঊর্ধ্বে মটমট করছে রিচার্ডের তীক্ষ্ণাঘাত চোয়াল, শরীরে ভর করছে পশুরী শক্তি। আরেকজন পেছন থেকে ছুরি চালাতে চায়, তবে তার রিচার্ডের তীক্ষ্ণতা আগেই সংকেত পাঠিয়ে দেয় তার মস্তিষ্কে। ঘূর্ণির বেগে ঘুরে কোমরে মোচড় দিয়ে পেছনে গিয়ে ছুরির হাত ধরে বাঁকিয়ে দিল। অতঃপর রোবটিক ভঙ্গিতে সেই ছুরিটাই তার গলার গভীরে ঢুকিয়ে দিল।
রক্তের উষ্ণ স্রোত ওর হাতে গড়িয়ে পড়ল গলগল করে। লোকটা গলা চেপে ধরার চেষ্টা করলেও শরীরটা ধপ করে পড়ে গেল। অপর একজন বন্দুক উঁচিয়ে গুলি চালাতে গেলে রিচার্ডের ডান্ডা বিদ্যুতের গতিতে উঠে এসে তার কনুই চূর্ণ করে দিল। বন্দুক হাত থেকে ছিটকে পড়তেই রিচার্ড তার মুখে এমনভাবে ডান্ডার আঘাত হানে যে দাঁতগুলো ঝরে পড়ে ছড়িয়ে গেল রক্তের স্রোতের মাঝে। হালকা একটা থর শব্দের পর সব শান্ত। ধ্বংসের উন্মত্ত লীলায় কেঁপে উঠেছিল রুফটপ প্রাঙ্গণ। ধাতব মেঝেতে রক্তের স্রোত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিকৃত নিথর দেহগুলো। স্তরে স্তরে জমে থাকা লাশের ভিড়ে কিছু এখনও টান টান করছে, কিছু চূড়ান্ত যন্ত্রণায় কাতর। কারো চোখে ছুরি গভীরভাবে গেঁথে আছে, কারো বাহুচ্যুত, কারো ছিন্ন বক্ষ থেকে গলগলিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত। গোঙানিয়ার মৃত্যু যন্ত্রণার রুদ্ধশ্বাস শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। মুহূর্তের ঝড়ে রিচার্ড একাই রূপান্তরিত করেছে এই স্থানকে এক বিভীষিকাময় শবস্তূপে। একজন এখনও বেঁচে আছে, গুরুতর আহত, আতঙ্কিত। পেছাতে গিয়েও গায়ের চামড়ায় লেগে থাকা রক্তের আঠালো আস্তরণে পা পিছলে পড়ে গেল সে। রক্তমাখা ধাতব ডান্ডাটা মাটিতে টেনে আনতে আনতে রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল। ছিটকে আসা রক্ত তার গা থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে নিচে টপ টপ শব্দ তুলে। ওর নিঃশ্বাস স্থির, চোখ শূন্য, অথচ শরীর থেকেও যেন মৃত্যুর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। প্লিজ, প্লিজ আমাকে মেরো না, কাপা গলায় মিনতি করল সে। রিচার্ডের পদক্ষেপ থামল না। এক পা দুই পা, তারপর নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে ডান্ডাটা এমনভাবে নামিয়ে আনল যে খুলির হাড় মুহূর্তেই চূর্ণ হয়ে ছিটকে পড়ল চারদিকে। মগজের উষ্ণ লাল স্রোত ছাদ জুড়ে ছড়িয়ে গেল। বেয়ারা পাথরের চটচট শব্দ তুলে গড়িয়ে পড়ল রক্তের গাঢ় ফোঁটা। মাদার চোদ, এভাবে কে মারে রে? তুই মানুষ না, নরখাদক তুই। রিচার্ড থামল, পেছন ফিরল। একজন এখনও বেঁচে আছে, মেঝেতে পড়ে কাতরাচ্ছে, তার হাঁটুতে ছুরি বিঁধেছে। রক্ত ধীর কিন্তু অবিরাম প্রবাহিত হচ্ছে পায়ের নিচে। কথায় তেজ থাকলেও দেহ ক্ষতবিক্ষত, চোখে মৃত্যু ভয়। রিচার্ড বাঁকা হাসল। কপাল ফেটে বেরিয়ে আসা গলিত রক্ত হাতের পিঠ দিয়ে মুছে ধীর স্থির পদক্ষেপে এগিয়ে গেল। গাঁটটা পেছাতে লাগল। রক্তমাখা মেঝে তার পথরুদ্ধ করল। রিচার্ড নিচু হয়ে ছোট একটা ধারালো ছুরি তুলে নিল। ছুরির ধার চাঁদের আলোয় যেন আরও নিষ্ঠুরভাবে ঝলসে উঠল। গার্ডের বুকের ভেতর থেকে আতঙ্কের ঝড় বয়ে গেল। কাঁপতে কাঁপতে সে হাউমাউ করে কেঁদে উঠল। আমরা তোর এক সন্তানকে মেরেছি, আর আজ তুই শত শত বাচ্চাকে এতিম করলি। রিচার্ড থামল। ঠোঁটে ফুটল এক চমৎকার হাসি। এমন হাসি তার অধরে সচরাচর দেখা যায় না। এই হাসি ঠান্ডা, নির্মম, বিকৃত। গাঁটটা হামাগুড়ি দিয়ে পালাতে চাইলে রিচার্ড ক্ষিপ্ত গতিতে ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি চেপে ধরল। ঝাঁকুনি দিয়ে তাকে সোজা করে মাথা নিজের কাঁধের সাথে চেপে ধরল। গার্ডের কানের কাছে মুখ এনে হিসহিসিয়ে ফিসফিস করল, আমি আমার সন্তান নিয়ে সুন্দর একটা পরিবার চেয়েছিলাম। তারপর এক শ্বাসের ব্যবধানে ছুরিটা বজ্রের গতিতে গার্ডের গলায় চালিয়ে দিল। পাতলা চামড়ার বাঁধা চূর্ণ হয়ে ছুরির ফলাটা একটানে ছিঁড়ে দিল কণ্ঠনালী। গার্ডের মুখ থেকে শব্দ বেরোলো না, শুধু উগরে উঠল রক্তের মোটা ফোয়ারা। চোখ বিস্ফোরিত হয়ে গেল। রিচার্ড ঠান্ডা চোখে দেখল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে শরীরটা, ধপ করে মাটিতে লুটিয়ে যাচ্ছে। তারপর সম্পূর্ণ নীরবতা। রক্তের স্রোত থামল না, কেবল প্রবাহের মালিকটাই নিঃশেষ হয়ে গেল। রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল রুফটপের ধারে। কালো ব্যাগটা কাঁধে নিয়ে সে হাঁটছিল লাশের উপর দিয়ে। রক্তের গাঢ় আস্তরণে তার ভারী বুট চাপ ফেলছিল এক এক করে। প্রত্যেক পায়ের নিচে মাংস চটকে যাওয়ার ভিজে শব্দ, রক্তের শিরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মৃদু প্রতিধ্বনি। সব কিছু যেন এক অভিশপ্ত সঙ্গীত হয়ে বাজছিল এই রক্তমাখা মঞ্চে। দরজার কাছে এসে থমকালো সে। বাইরে থেকে আটকানো। মনে পড়ল সেই সময় একজন প্রাণপণে পালিয়ে দরজা আটকে দিয়েছিল ভেতর থেকে।
কিন্তু তার কি সত্যি বাঁচার সুযোগ আছে? রিচার্ডের ঠোঁটের কোণে এক বিন্দু উপহাস ফুটে উঠল। তার মারের হিসাব সে ভালোই জানে। একবার ছুলে কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। নিশ্চয়ই সে নিচে নামার আগেই সিঁড়িতে পড়ে নিথর হয়ে গেছে। রুফটপের কিনারায় এসে কাঁধ থেকে ব্যাগ নামালো রিচার্ড। এক নিখোঁজ শিকারীর মতো নিস্তরঙ্গ হাতে খুলল চেন। অন্ধকার অস্ত্রভাণ্ডারের ভেতর হাত চালিয়ে বের করল কারেন্টের তার। রাত্রির বাতাসে ধাতব তারগুলো শীতলভাবে ঝলসে উঠল। এবার শুধু অপেক্ষায় আছে আরও কিছু মাংস পোড়ানোর জন্য, আরও কিছু আর্তনাদকে আগুনে ঢেকে ফেলার জন্য। রাত্রির কালো শূন্যতা চিরে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ল সে। তার শরীরের ওজন আর গতির সংঘাতে ৪৫ তলার কাচের দেয়াল কাঁপল, কিন্তু ভাঙল না। উপর থেকে দুলতে থাকা শরীরটা মুহূর্তেই স্থির হয়ে গেল। শিকারীর চোখে এক তীব্র দৃষ্টি ফুটে উঠল ভেতরের দৃশ্য দেখে। কাদের তার সবচেয়ে বড় শত্রু দুজন মেয়ের মাঝে ডুবে আছে। জগতের সব ভয় ভুলে সে আত্মসুখে নিমজ্জিত। রিচার্ডের রাগ জ্বলে উঠল নরকের আগুনের মতো। ঠান্ডা কাচের উপর মৃদু একটা ধাক্কা দিয়ে দুলে পেছনে ছিটকে গেল সে। পুনরায় ফিরে এসে পায়ের আঘাত বসালো কাচে। এভাবে কয়েকবার এমন করতে থাকে। প্রতিবারই দোলনাটা আরও দ্রুত, আরও শক্তিশালী হতে থাকল। একসময় প্রচণ্ড গতিতে ছুটে এসে সে কাচে ভয়ঙ্কর এক ধাক্কা দিল। মুহূর্তে শিরশিরে শব্দ তুলে কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছিটকে পড়ল। রিচার্ড বিদ্যুৎ গতিতে সেই ভাঙা অংশের ভেতর দিয়ে ভেতরে ঢুকে পড়ল। নরকের দুয়ার ভেঙে এক নৃশংস শিকারী প্রবেশ করল তার শিকারের রাজ্যে। বাতাসে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো ঠিকরে পড়ল চারপাশে। কাদেরের শিথিল সুখের আস্তানায় এক নিমিষেই নেমে এলো ভয়ঙ্কর ত্রাস। রিচার্ডকে দেখামাত্র কাদেরের ভেতরটা শীতল বরফে জমে গেল। বুকের হাড় গুড়িয়ে আসছে, পাঁজরের নিচে কুঁকড়ে উঠছে এক ভয়ঙ্কর সন্ত্রাস। সে জানত এটাই একদিন ঘটবে। সে জানত তার মৃত্যু একদিন তার সামনে এসে দাঁড়াবে। কিন্তু সে কল্পনাও করতে পারেনি সেটা এত দ্রুত হবে। একটা অর্ধনগ্ন মেয়ে ক্ষুব্ধ হয়ে রিচার্ডের দিকে তেড়ে গেলে রিচার্ডের হাত এক ঝটকায় তার শরীর ছিটকে ফেলল। শূন্যে ভেসে গিয়ে ঠাস। টেবিলের কোণে মাথা লাগল। খুলির ভেতর চিরিক করে একটা আওয়াজ হলো। মুহূর্তের মধ্যেই গাঢ় রক্ত গড়িয়ে পড়ল মেয়েটার ঘাড় বেয়ে। ধপাস করে লুটিয়ে পড়ল সে। আরেকটা মেয়ে নরপশুর মতো দেখতে রক্তে ভেজা রিচার্ডকে দেখে আতঙ্কে দরজার দিকে দৌড় দিল। রিচার্ড টফলের ঝুড়ি থেকে একটা নাইফ তুলে নিখুঁত অঙ্কের মতো হিসাব কষে ছুঁড়ে মারল তার দিকে। নাইফটা ঘূর্ণি তুলতে তুলতে ছুটে গিয়ে মেয়েটার ঘাড়ে বিঁধল। মাংস কেটে ছুরি এত গভীরে ঢুকল যে এক মুহূর্তে সে বোঝার আগেই তার পা দুটো ভেঙে পড়ল। শরীর ধপ করে মাটিতে আছড়ে পড়ল। মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, শুধু একজোড়া বিস্ফোরিত চোখে সে তাকিয়ে থাকলো শূন্যে, যেন নিজেই বিশ্বাস করতে পারছে না যে সে মারা যাচ্ছে। কাদের আতঙ্কে দেয়ালের দিকে সরে গেল। বুকের ভেতর কাঁপতে থাকা প্রাণটা যেন দেহ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হাত পা অবশ হয়ে গেছে, হাঁটু থরথর করছে। সে চাইছে চিৎকার করতে, কিন্তু গলার স্বর কোথাও হারিয়ে গেছে। রিচার্ড নির্বিকার টেবিলের সামনে দাঁড়িয়ে তার ব্যাগ খুলল। একে একে বের করতে থাকলো অস্ত্র, ধারালো চাপাটি, নারকীয় ছুরি, সিরিঞ্জ, ছোট ছোট শিশি, অ্যাসিড, আরও অনেক কিছু। নিস্তব্ধ কক্ষ, অথচ নিস্তব্ধতার ভেতর একটা পৈশাচিক শীতলতা ছড়িয়ে পড়েছে। প্রতিশোধের শুনশান আগুন ছড়িয়ে পড়ছে বাতাসে। কাদেরের হাঁটু এত জোরে কাঁপছে যে তার দাঁত খটখট শব্দ তুলছে। সেই শব্দে রিচার্ড একবার মুখ তুলে তাকালো। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। রিচার্ড এগিয়ে গেল কাদেরের কাঁপতে থাকা মুখের সামনে। দাঁড়িয়ে থেকে ফিসফিস করে বলল, আমার সন্তানের শোক পালন করার জন্য তো আমি আছি, কিন্তু তোর মৃত্যুর শোক পালন করবে কে? কাচের জারের ভেতর ঘন অস্বাভাবিক গাঢ় খয়েরি তরল নড়ে চড়ে উঠছে। জারটা সম্পূর্ণ হয়ে টপ টপ শব্দে রক্তের শেষ ফোঁটাগুলো ঝরে পড়ছে নিচে। প্রতিটা ফোঁটার সাথে কাদেরের নিঃশেষিত জীবন গলে পড়ছে ধাতব ট্রেতে।
কাদেরের দেহ উল্টো ঝুলছে একটা মাংসের থলের মতো। পুরো শরীর ফ্যাকাশে রূপ ধারণ করেছে রক্তশূন্যতায়। নাকের সরু ছিদ্র দিয়ে গাঢ় লাল দাগ শুকিয়ে জমে আছে। ঠোঁটের কোণ বেয়ে একটা জমাট বাঁধা রেখা নেমে গেছে থুতুনিতে। সারা শরীরটা যেন ফুটো ফুটো করা হয়েছে। সিরিঞ্জের সূক্ষ্ম ছিদ্র থেকে এখনও রক্তের ছোট ছোট বিন্দু বেরিয়ে আসছে নিস্তব্ধ যন্ত্রণায়। চামড়া ছিঁড়ে যাওয়া জায়গাগুলো ফুলে উঠেছে। কিছু জায়গায় ক্ষতের ভেতর জমাট রক্ত জমে কালচে হয়ে গেছে। রিচার্ড কাঁপতে কাঁপতে শেষ সিরিঞ্জটা ছুঁড়ে ফেলল মেঝেতে। ঘামের ধারা তার ঘাড় বেয়ে বুকে নেমেছে। ধমনীতে রক্তের চেয়ে বেশি পাম্প করেছে ক্লান্তি আর উত্তেজনা। এতক্ষণে তার কাজ শেষ। ধীরে ধীরে নিস্তব্ধতায় সে একে একে নিজের পোশাক খুলতে লাগলো। শার্ট প্যান্ট মোজা সব খুলে ফেলে দিল একপাশে। তার ত্বক এই রক্ত মাখতে চায় না, এই নরখাদকের ছোঁয়া বহন করতে চায় না। তাছাড়া বাংলাদেশ থেকে সে এক কাপড়ে এসেছে। শরীরে আন্ডারগার্মেন্টস ছাড়া কিছুই রাখল না। রিচার্ড ধীরে ধীরে কাদেরের ঝুলন্ত দেহের দিকে তাকালো। কাদের দুর্বলতায় ঝিমাচ্ছে। রিচার্ড রক্তে পরিপূর্ণ জারটা হাতে তুলে নিল। একশ্বাসে অর্ধেক জার খালি করে দিল সে। জারটা টেবিলে রেখে হাতের পিঠ দিয়ে ঠোঁটের পাশে লেগে থাকা রক্ত মুছে নিল। জানিস, আমি এতদিন মুখে কিছুই দিইনি, শুধুমাত্র তোর রক্ত খাবো বলে। রিচার্ড হাতে তুলল রিভলভার। নিশানা স্থির করে ট্রিগারে চাপ দিতেই দড়ির শেষ প্রান্ত ছিঁড়ে গেল। কাদেরের মৃতপ্রায় শরীর আছড়ে পড়ল নিচে। দীর্ঘক্ষণ উল্টো ঝুলে থাকার যন্ত্রণা তার রক্তে ছাপ রেখে গেছে। নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। চোখের সামনে সব কিছু ধোঁয়াটে। পানি। আমার গলা শুকিয়ে যাচ্ছে। পানি। শব্দগুলো অসহায়ভাবে বেরিয়ে এলো যেন মরুভূমির পিপাসার্ত কোনো পথিকের করুণ আর্তি। হঠাৎই শরীরের উপর ছিটকে এলো উষ্ণ সোনালি তরল। কাদের কিছু না দেখে না বুঝেই মুখ নামিয়ে দিল। কাঠফাটা তৃষ্ণায় উন্মত্ত হয়ে গেল। তবে প্রথম চুমুকে জিভের স্বাদ বদলে গেল। ঘৃণার অবিশ্বাসের ঢেউ বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। মাথা তুলে তাকাতেই ধাক্কা খেল। নরকের শাস্তিও বোধহয় এতটা নগণ্য হয় না। রিচার্ড দাঁড়িয়ে আছে তার সামনে, মুখে অশ্লীল তৃপ্তির ছায়া। কাদেরের পাকস্থলীতে একটা প্রচণ্ড মোচড় উঠল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে বমি করতে লাগল। থামার আগেই আবার উগরে দিল পাকস্থলীর অবশিষ্ট কণা। ঘরের বাতাসে এখন রক্ত, ঘাম, মূত্র আর বমির বন্যা। কাদেরের চোখ দুটো ঝাপসা, পেটের ভেতরটা খালি হয়ে গেলেও মাথার মধ্যে ঢেউ তুলছে চরম অবমাননার যন্ত্রণা। সে শুয়ে পড়ল মেঝেতে। রিচার্ড নিচু হয়ে তার মুখের কাছে ফিসফিস করে বলল, স্বাগতম নরকে। এটা তো কেবল শুরু। কাদের কিছু বলতে যাবে তার আগেই রিচার্ড তার মাথা পা দিয়ে টাইলসের সাথে এমন শক্ত করে চেপে ধরল যে অকস্মাৎ এমনটা হওয়ায় কাদেরের দাঁতের মাঝে পড়ে জিহ্বার আগা কেটে পড়ে যায়। পাহাড়ের চূড়ো থেকে প্রবাহিত ঝর্ণার মতো রক্তপ্রবাহ হতে থাকে কাদেরের মুখ গহ্বর থেকে। কাদেরের গলা দিয়ে বেপরোয়া গর্জন বের হতে থাকে। নিষ্ঠুর তাণ্ডবে মত্ত হয়েছে রিচার্ড। কাদেরের চুল টেনে ধরে তুলল। কাদের গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, মেরে ফেল আমাকে, মেরে ফেল। অবিশ্রান্ত প্রতিশোধ স্পৃহায় দগ্ধ সে। রক্তঝরা কর্ধ্য গ্রাস করে নিয়েছে পৈশাচিক আত্মা। হিংস্র কামড়ে টেনে ছিঁড়ে ফেলল কাদেরের কান। মাংস ছিঁড়ে যাওয়ার করুণ শব্দ ধ্বনিত হলো শীতল বাতাসে। রিচার্ডের দাঁতের ফাঁক ফোকরে ঝুলে রয়েছে মাংসের পিণ্ড। মাটিতে রক্তে গড়াগড়ি খেতে থাকে কানটা। অসহায়ের মতো গোঙাচ্ছে কাদের। বারবার মেরে ফেলার আর্তি করছে। শক্ত ঢোক গিলে পিপাসা মেটালো রিচার্ড। ঢোকের সাথে মুখে লেগে থাকা তাজা রক্ত আবারও গেল গহ্বরে। তোকে এক কোপে শেষ করব না, ধীরে ধীরে ছিঁড়ে খাবো। কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে রক্তের শেষ ফোঁটাটুকু পর্যন্ত তোকে কষ্ট দিয়ে মারব। আমার ভুল হয়ে গেছে। সন্তান হারানোর শোকে উন্মাদ হয়ে গিয়েছিলাম আমি। আমাকে মেরে ফেলো। কাদের মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে বলল।
শ্বাসকষ্টে খেকিয়ে উঠছে একটু পরপর। রিচার্ড পৈশাচিক উন্মাদনার হাসি দিল। অতপর নির্মম থাবা দিয়ে অপর কান টেনে ছিঁড়ে ফেলল মেঝেতে। সাউন্ডপ্রুফ রুমের বাইরে যায় না কাদেরের গগনবিদারী চিৎকার। অসহনীয় নির্যাতন থেকে আর শরীর মুক্তি চাচ্ছে, তবেই শানিত বিদ্বেষ তাকে মুক্তি দিতে নারাজ। রক্তের তপ্ত তরঙ্গ বইছে ফ্লোর জুড়ে। কাদেরের ভগ্ন দেহখানা শক্তপোক্তভাবে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ছুরির নির্মম খচখচ শব্দ আর কণ্ঠচাপা গভীর ঘরঘরানি ছাড়া আর কিছুই কর্ণপাত হচ্ছে না এই মুহূর্তে। কাদেরের শরীর ছেড়ে দিয়েছে চেয়ারে। মাথা চেয়ারের প্রান্তভাগে ঝুলে আছে। রক্তাক্ত হাত থেকে বারবার ছুরিটা পিছলে যাচ্ছে। রিচার্ড উঠল, ওর গা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সে গিয়ে টিস্যুর বক্স নিয়ে আবারও কাদেরের পায়ের কাছে বসল। ডান পায়ের হাড় ইতিমধ্যে ভেসে উঠেছে। সে এবার বাম পায়ে হস্তান্তরিত হলো। পা থেকে খাবলা খাবলা মাংস কেটে বক্সে রাখতে থাকে। চোখে অদ্ভুত উৎফুল্লতা, হাতে বর্বরতা। সে আজ হুটহাট কোনো জল্লাদীয় আক্রমণ করছে না, বরং যাই করছে খুবই ধৈর্যের প্রমাণ সহকারে করছে। তুই কখনোই মানুষ হতে পারিস না। কাদেরের গাল থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দে উঠে দাঁড়ালো রিচার্ড। পায়ের নিচে আপাতত ধ্বংস করার মতো কিছুই নেই। রিচার্ড নখের নিচে লেগে থাকা মাংসের টুকরো বের করতে করতে ধ্বংসের হিমশীতল ছোঁয়া মিশ্রিত কণ্ঠে শুধালো, হতে তো চেয়েছিলাম, তুই তো হতে দিলি না। রিচার্ড হেঁটে গেল টেবিলের কাছে, যেখানে সে তার সকল হাতিয়ার রেখেছিল। সেখান থেকে একটা ছোট্ট শিশি হাতে তুলে নিল। ঘাড় ঘুরিয়ে তাকালো বিধ্বস্ত কাদেরের দিকে। তুষ্ট হেসে কাদেরের সামনে গিয়ে দাঁড়িয়ে শিশির মুখ খুলতে খুলতে রাশভারী আওয়াজে বলল, তোর পাপ ছিল আমার বাপকে মারতে চাওয়া। তোর পাপ বেড়েছে আমার সন্তানকে মেরে। শিশির উপর থেকে কর খুলতেই ভেতর থেকে উত্তপ্ত ধোঁয়া বের হতে থাকে। হাঁটু গেড়ে বসল রিচার্ড। শিশির ভেতরের ভয়ঙ্কর রাসায়নিক কেমিক্যাল কাদেরের পায়ের অবশিষ্ট হাড্ডিতে ঢালতেই শক্ত হাড় গলে গলে পড়তে থাকে। নরক যন্ত্রণাদায়ক আর্তনাদের হাউমাউ করে কাঁদতে থাকে কাদের। বেদনার কণ্টকময় প্রতিটা আর্তনাদে অন্তরের পৈশাচিক সুখ বয়ে যায় রিচার্ডের। কাদের বিরতিহীন চেঁচাতে থাকে, আমাকে মেরে ফেল, মেরে ফেল আমাকে, মুক্তি দে এই নরক যন্ত্রণা থেকে। রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে বিকৃত হাসি খেলল। নিচে পড়ে থাকা কাদেরের শরীরটা রক্তশূন্য, নিস্তব্ধ। কেবল কোমরে ঝুলছে একটা পাতলা আন্ডারওয়্যার, যা অস্তিত্বের শেষ চিহ্ন হয়ে টিকে আছে। রিচার্ড খুঁজে একটা ম্যাচ বের করল। উদ্দেশ্যকৃত জিনিসটা খুঁজে পেতেই শিকারের মতো হিংস্র উল্লাসে তার মুখে বিকারগ্রস্ত হাসি ফুটে উঠল। সুপ টান দিয়ে আগুন ধরালে অতপর ঠান্ডা নিষ্ঠুরতায় ম্যাচটা ছুড়ে দিল কাদেরের গোপনাঙ্গের উপর। এক নিমিষে কটনের আন্ডারওয়্যার দাউ দাউ করে জ্বলে উঠল। তীব্র শিখা আঁকড়ে ধরল তাকে। কাদেরের শরীর ধনুকের মতো বাঁকা হয়ে উঠল যন্ত্রণায়। তার চিৎকার কক্ষের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে থাকে। রিচার্ড নির্বিকার দাঁড়িয়ে রইল। কাদেরের চোখগুলো তৃষ্ণায় ফেটে যাচ্ছে। শ্বাস আটকে আসছে, অথচ মৃত্যুর করুণ দয়া পাচ্ছে না সে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে দিল রিচার্ড। খেলা তখনও শেষ হয়নি। সে এক গ্লাস অ্যাসিড নিয়ে এগিয়ে গেল। থমকে দাঁড়িয়ে এক মুহূর্ত কাদেরের ফুপিয়ে ওঠা যন্ত্রণা উপভোগ করল। পরপরই ঠান্ডা ঢেলে দিল জ্বলন্ত তরল কাদেরের গোপনাঙ্গে। তীক্ষ্ণ শোষো শব্দে চামড়া গলে গেল, মাংস দগদগে হয়ে খুলে পড়তে লাগল। কাদেরের কণ্ঠনালী ফেটে চৌচির, অথচ শব্দ বেরোচ্ছে না। শুধু হাহাকারের মতো কিছু গুঞ্জন, যেটা হয়তো শয়তানও সহ্য করতে পারত না। তার পুরুষতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। তার ক্ষমতার মূল অস্ত্র গলে গলে নিচের শুকনো রক্তের সাথে মিশে যাচ্ছে। এই অস্ত্র দিয়ে কত মেয়ে কেঁদেছে, কেঁপেছে আতঙ্কে। কত নিরাপদ মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে সে। অথচ প্রকৃতির নির্মম পরিহাসে আজ সে নিজেই ছটফটাচ্ছে। রিচার্ড শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। কাজ শেষ। পশুর বিচার হয়েছে পশুর মতোই। ওয়েট ওয়েট, রিচার্ড কায়নাতের নৃশংসতা কি এত সহজে শেষ হয়?
হঠাৎ করুণ এক মেয়েলি চিৎকার ছড়িয়ে পড়ল বাতাসে। কলগাল মেয়েটা সদ্যই চেতনা ফিরে পেয়েছে। চোখের সামনে চাক্ষুষ এমন অপ্রীতিকর নৃশংস অবলোকন হওয়ায় ভেতরটা মোচড় দিয়ে উঠল। দৌড়ে ওয়াশরুমে গিয়ে গলা চেপে ধরে গড়গড় করে বমি করতে লাগলো সে। রিচার্ড বিরক্ত চোখে মেয়েটার দিকে তাকালো। তার কাজে ব্যাঘাত ঘটানো সে সহ্য করতে পারে না। ক্ষুব্ধতায় মেয়েটার চুলের মুঠি ধরে এক ঝটকায় টেনে নিয়ে এলো কাদেরের সামনে। এক মুহূর্ত দেরি না করে শুরু হলো নৃশংস খেলা। ছুরি চালালো সে বারবার। প্রতিটা কোপে মাংস ছিন্ন ভিন্ন হয়ে মেঝেতে পড়তে লাগলো। চামড়া খুলে গেল, হাড় বেরিয়ে এলো। শরীরটা 91 টুকরোয় বিভক্ত হলো। মাংসর এক করুণ স্তূপ পড়ে রইল কাদেরের সামনে। কিন্তু এখানেই শেষ নয়। মেয়েটার কাটা পায়ের একটা আঙুল তুলে নিল রিচার্ড। ধীরস্থির হাতে সেটার উপর অ্যাসিড ঢেলে দিল। মুহূর্তেই গলে গেল মাংস। এক জ্বলন্ত পিণ্ডে পরিণত হলো সেটা। ঠান্ডা দৃষ্টিতে কাদেরের মুখের দিকে তাকালো, অতঃপর সে জঘন্য পিণ্ডটা ঠেসে ঢুকিয়ে দিল কাদেরের মুখে। তোর পায়ে ধরি, আমাকে মেরে ফেল, আমি মরতে চাই। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। রিচার্ড টেবিল থেকে ভারী চাপাতিটা তুলে নিল। তার চোখে এক ধরনের অশুভ দীপ্তি। ঠোঁটের কোণে বিকৃত এক হাসি খেলা করছে। এক প্রকার লাফিয়ে গেল কাদেরের সামনে। মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, কষ্ট হচ্ছে? আমার সন্তানেরও হয়েছিল। যখন লাথির আঘাতে ওর ছোট্ট শরীরটা ছটফট করেছিল, ঠিক এখানটায় আর ওখানটায়। কথা শেষ করার আগেই প্রথম কোপটা বসালো রিচার্ড। এক লহমায় কাদেরের চামড়া ফেটে রক্তের ফোয়ারা ছুটল। দ্বিতীয় কোপ, তৃতীয়। গণহারে কোপাতে থাকলো সে। চাপাতির ধারালো ধাতব ঠোঁট কাদেরের মাংস ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রক্ত ঝরঝর করে গড়িয়ে পড়ছে মেঝেতে। ঘর জুড়ে কেবল রক্ত আর মাংসের পিণ্ড। নাক, চোখ, ঠোঁট, শরীরের প্রতিটা অংশ ক্ষতবিক্ষত হতে লাগলো। মাংসের টুকরো ছিটকে ছিটকে পড়ছে চারপাশে। বুক থেকে চাপাতির ঠোঁটের সাথে বেরিয়ে আসে নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া কলিজা। কাদেরের পতন হলো এভাবেই। যন্ত্রণার কালো গভীরে ডুবে গেল তার অস্তিত্ব। তবুও রিচার্ড এত সহজে থামার পাত্র নয়। সে কাদেরের বুক চিরে একে একে হৃৎপিণ্ড, কলিজা, লিভার, ফুসফুস বের করে আনল। তারপর সেগুলো নিখুঁত দক্ষতায় ছোট বাক্সে ভরে নিল। কাদেরের দ্বিখণ্ডিত মাথাটা তুলে ব্যাগে পুরে ফেলল বাক্সগুলোর সঙ্গে। শরীরে এখনও রক্তের ভার, ক্লান্তি জমেছে গায়ে। টলতে টলতে ওয়াশরুমে ঢুকল রিচার্ড। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ধুয়ে ফেলল নৃশংসতার সব চিহ্ন। কাঁধ থেকে রক্ত মুছে যেতেই আবারও ঝলমল হয়ে উঠল তার বলিষ্ঠ কায়া। আয়নার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে মুখে বিধ্বস্ততার ছাপ। অনুভূতিহীন শূন্যতা জমে আছে তার দৃষ্টিতে। হঠাৎই এক থাবায় আয়নাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলল সে। শাওয়ার শেষ করে রেডি হয়ে দরজা খুলল রিচার্ড। দেখতে পেল কাদেরের গার্ডগুলো দাঁড়িয়ে আছে। ওরা রিচার্ডকে দেখে যেন ভূত দেখেছে। কিন্তু যখনই ভেতরের রক্তের সমুদ্র, ছিন্ন ভিন্ন দেহের স্তূপ দেখতে পেল, তখন ভীত সন্ত্রস্ত হয়ে পেছন ফিরে দৌড় দিল সকলে। রিচার্ড চাইলেই ওদের পিছু নিতে পারত, কিন্তু ক্লান্ত শরীর বিদ্রোহ করল। সে আর এগোলো না, ধীর পায়ে হোটেল থেকে বেরিয়ে এলো। হোটেল থেকে বেরিয়ে যেতেই এক বিকট বিস্ফোরণে কাঁপিয়ে দিল চারপাশ। মুহূর্তের মধ্যেই হোটেল ধ্বংসস্তূপে পরিণত হলো। আগুনের ভয়াবহ লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল কাদেরের অস্তিত্ব, তার দল, তার দলের লোক। রিচার্ড দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিষ্পলক চেয়ে দেখল ধ্বংসস্তূপের দিকে। তারপর নিঃশব্দে পা বাড়ালো। তার কাজ শেষ। হোটেলে রাতে ঢুকেছিল রিচার্ড। এখন সন্ধ্যা। রিচার্ড বসে আছে একটা ছাউনির নিচে। চোখের সামনে ঝরছে টিপ টিপ বৃষ্টি। চারপাশ স্যাঁতসেঁতে ঠান্ডা, অথচ তার শরীরে এখনও আগুন জ্বলছে। পাশেই কুকুরের দল মত্ত হয়ে মাংস খাচ্ছে। ক্ষুধার্ত পশুর মতো চেটেপুটে শেষ করছে তাদের বরাদ্দ। রিচার্ড ব্যাগ খুলে আরেকটা ছোট বক্স বের করে চুপচাপ ছুঁড়ে দিল তাদের দিকে। কুকুরগুলো গর্জে উঠে সেটাও লুফে নিল।
রিচার্ড নিষ্প্রাণ চোখে তাকালো বৃষ্টিমুখর আকাশের দিকে। চাঁদ ঢাকা পড়ে গেছে ঘন মেঘের আড়ালে। যেভাবে তার সন্তান হারিয়ে গেছে পাপের অন্ধকারে অস্তিত্বহীন নিঃশব্দে, শুধু এক অনন্ত শূন্যতা রেখে গেছে তার ভেতরে।